হ্যালো বন্ধুরা, যদি আপনারা আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওর নিচে থাকা সাবস্ক্রাইব অপশনে ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী পর্বগুলো দেখার জন্য। ধন্যবাদ সবাইকে। আমি প্রতিদিন যে টাইমে এখান থেকে কলেজ যাই সেই টাইম আপনারা এখানে বসে থাকেন কেন? আজকে আবার আমার নাম নিয়ে গান গাওয়া হচ্ছে, এটার মানে কি? দেখেন, আমার পিছু নেওয়া ছেড়ে দেন আর ভালো হয়ে যান। এভাবে মেয়েদের বিরক্ত করা ছেড়ে দিন, না হলে ভালো হবে না বলে দিলাম। আমি তাকে ইশারা করে বললাম, এই কথাগুলো কি আমাকে বলছেন? আপনাকে ছাড়া আর কাকে বলবো? আর শুধু আপনাকে না, এখানে যারা আছে সবাইকে এই কথা বলছি। দেখুন, আপনার কোথাও ভুল হচ্ছে। আমাদের ভিতরে আপনাকে কেউ ফলো করছে না। আর আমি যে গানটা গাইছিলাম সেটা যে আপনার নামে নাম সেটাও জানতাম না। ও তাই? এখন বলবেন আমি যে এখান থেকে প্রতিদিন কলেজ যাই এটাও দেখেননি এর আগে, তাই না? না, এই কথা বলছি না। আমি আপনাকে এর আগেও দেখেছি, কিন্তু আপনাকে কখনো ফলো করি না। আর আমাদের ভিতরে আপনার নাম কেউই জানতো না। আপু, আফিফ ঠিক বলছেন, আমরা কে হই আপনার নাম জানি না। আমাদের কথার মাঝে নেহা এসে হাজির হয়। আধারা, কি হয়েছে? তোরা এখানে দাঁড়িয়ে আছিস কেন? আর ভাইয়া, তুমি আধারের সাথে কি বলছো? তাহলে মেয়েটার নাম আধারা? আমরা আধারে এই রাত এই গানটা গাইছিলাম বলেই আমাদের এটা ভেবেছে আধারা। তারপরে নেহা, এই ছেলেটা তোর ভাই হয়? কিন্তু কেন ভাইয়া? কিছু করেছি নাকি? একটু মিস্টেক হয়ে গেছে। কি হয়েছে আধারা, বলতো আমাকে। আসলে আমরা সবাই এখান থেকে কলেজে যাচ্ছিলাম, তখনই এই ভাইয়ারা গান গাইতেছিল। অধরা রায় এই গানটা আমি ভুল করে ভেবে নিয়েছিলাম যে আমাকে দেখে মনে হয় গাচ্ছে, কিন্তু তাদের কথা শুনে এখন আর মনে হচ্ছে না, ওর ভেতরে অন্য একটা। আধারা, ভাইয়া এখানে এসেছে কিছুদিন হয়েছে। ভাইয়া পড়াশোনার জন্য এখানে ছিল না। ভাইয়া যখন থেকে কলেজে পড়ে সেই থেকে এই ভাইয়ারা এখানে বসে আড্ডা দেয়। তুই ভুল বুঝিস না। এখন চল, আমাদের ক্লাসের টাইম হয়ে যাচ্ছে। তাই চল। আর ভাইয়া সরি, আমি বুঝতে পারিনি। হয়েছে, আপনারা সরি বলতে হবে না। সব মেয়েরা ভুল করে এটাই করে। ওরা কি বাদ দে, এখন ওদের যেতে দে। আফিফ ভাইয়া, আপনি আমাকে ভুল বুঝবেন না প্লিজ। তারপরে নেহা, আধারা সব বান্ধবীরা চলে যায় সেখান থেকে কলেজে। আফিফ, মেয়েটাকে এভাবে ছেড়ে দিলি কেন? তো কি করব, মেয়েটা তো নিজের ভুল স্বীকারই করেছে। আর দেখলি না, নেহা চলে এসেছে। ওর সামনে বসে যদি আমি মেয়েটাকে কিছু বলতাম তাহলে বাসায় বলে দিত, তখন আব্বু আমাকে আস্ত রাখতো না। আর তোর বোনের জন্য কিছু বললাম না মেয়েটাকে, না হলে এভাবে না বুঝিয়ে আমাদের মিথ্যা অপবাদ দেখানো বুঝিয়ে দিতাম। তোরা যাই বলিস না কেন, মেয়েটা দেখতে কিন্তু অনেক সুন্দর। আফিফ, তুই চাইলে প্রপোজ করতে পারিস। আমার গার্লফ্রেন্ড না থাকলে এই মেয়েটার সাথে আমি প্রেম করতাম। আচ্ছা, এখন চল এখান থেকে, আমার আবার বাসায় ফিরতে হবে এখনই। আচ্ছা, এখন এখান থেকে চল, আজকে মুডটাই নষ্ট করে দিল মেয়েটা। তুই এই কথা বাদ দে, এখন চল এখান থেকে। আমরা ওখান থেকে চলে আসি। এখান থেকে এসে ওদেরকে নিয়ে হালকা কিছু নাস্তা করলাম রেস্টুরেন্টে এসে। সকালে কিছু না খেয়ে বাসা থেকে বের হয়েছিলাম, তাই রেস্টুরেন্ট থেকে বের হয়ে ওদের সাথে ঘুরতে ঘুরতে দুপুর 12টা বেজে গেছে। আমি বাসার কাছে যখনই আসি তখন 12টা 8 বেজে গেছে। ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম আমি বাসার সামনে এসে দরজার কলিং বেল বাজাতেই আম্মু দরজাটা খুলে দিল। নবাব দাদা, বাসায় আসার টাইম হলো তোর? সকালে কিছু না খেয়ে হিটারটা হাতে নিয়ে যে বাসা থেকে বের হয়ে গেলে, আর বাসায় ফেরার টাইম হলো এখন। আম্মু, তুমি না আমার লক্ষ্মী আম্মু, তারপরও বকাবকি করছো কেন? তাহলে কি করব? আজকে তোর আপু বাসায় আসুক, তারপরে দেখিস কি করে তোকে আজকে। আম্মু, আজকেও আব্বুর কাছে নালিশ করেছো? করেছি। আর তুই এখনো এভাবে ঘুরে কাটাস কেন? এত বছর হয়ে গেল, তোর লেখাপড়া শেষ হলো, এত ভালো রেজাল্ট করার পরও যদি কোনো জব না করিস তাতে কি চলে বল? তোর ভাইয়া বলতেছে তার অফিসে তোর জন্য জব ঠিক করে রেখেছে, তাও কিছু বলছিস না। তোর আব্বুও নাকি তার বন্ধুর অফিসে জব ঠিক করে রেখেছে, সেখানেও কিছু বলছিস না। আম্মু আমাকে বকাবকি করছেন। এরই মাঝে ভাবি এসে আম্মুকে বলল, মা, আফিফকে বকাবকি করছেন কেন? এখন করছে না তো তাতে কি হয়েছে, কিছুদিন পর করবে। আমার দেবর এমনিতেই অনেক মেধাবী। বৌমা, তোমাদের আশকরা পেতে পেতে আজকে মাথায় উঠেছে
তার জন্য কিছু বলতে পারছি না। ভাবি, ঋতু কই? ওকে তো দেখছি না যে। ঋতু মাত্র ঘুমিয়েছে। তুমি এখন গিয়ে ফ্রেশ হয়ে নাও, সকালে কিছু খেয়ে যাওনি, তাই আম্মু এরকম করছে। ভাবি, আমি বাইরে থেকে নাস্তা করে এসেছিলাম। এটা বলে আমি উপরে চলে আসি আমার রুমে। রুমে এসে আমার হাত থেকে গিটারটা রেখে ওয়াশরুমে আসলাম ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হয়ে খাটে শুয়ে পড়লাম। ও, আপনাদের তো আমার পরিচয়টা দেওয়া হয়নি। আমি আফিফ ইসলাম, আম্মু আব্বু আর এক বড় ভাই, সবার আদরের একমাত্র বোন নেহা, আর ভাবি আর ভাতিজা ঋতু। এই আমার পরিবার। আমার লেখাপড়া শেষ হয়েছে 1 বছর আগে, কিন্তু বাসায় এসেছি কিছুদিন হলো। কেন এতদিন পরে বাসায় এসেছি সেটা পরে জানতে পারবেন আপনারা। আমি আপনাদের পরিচয় দিচ্ছিলাম। এরই মাঝে ঋতু আমার রুমে এসে হাজির হয়। ঋতুর মাত্র 3 বছর বয়স, কিন্তু ঋতুর কথায় সেটা বোঝা যায় না। চাচ্চু, চাচ্চু, তুমি কোথায় গিয়েছিলে আমাকে না বলে? আমি ঋতুকে কোলে করে খাটে উঠিয়ে নিলাম। মামনি, আমি একটু বাইরে গিয়েছিলাম। আমি পকেট থেকে কিছু চকলেট বের করে ঋতুর হাতে দিলাম। বাসায় আসার আগে ঋতুর জন্য চকলেট কিনে এনেছিলাম। ঋতু নিজেই চকলেটগুলো ছিঁড়ে ছিঁড়ে খেতে লাগলো। ঋতুর সাথে দুষ্টুমি করতে করতে দুপুর হয়ে গেল। ভাবি এসে ঋতুকে নিয়ে যাই আমার রুম থেকে গোসল করাতে। আমিও এই ফাঁকে ওয়াশরুমে এসে গোসল করে দিলাম। আমি গোসল করে ওয়াশরুম থেকে বের হতে নেহা এসে আমার রুমে হাজির হয়। এই টাইমে তুই আমার রুমে যে, কি খবর বল? আমি তো জানি কোনো খবর না হলে নেহা এই টাইমে আমার রুমে আসবে না। ভাইয়া, তোর আজকে গানের কণ্ঠ শুনে আমার এক বান্ধবী অনেক প্রশংসা করলো। তুই নাকি অনেক ভালো গান গাইতে পারিস, তাই তার বার্থডেতে তোকে নিয়ে যেতে বলেছে, মানে তোকে আমন্ত্রণ করেছে। আমি যেতে পারবো না তোর বান্ধবীর বার্থডেতে। আমি যে ভালো গান গাইতে পারি এটা কে বলেছে? আমি কণ্ঠশিল্পী নাকি? আর কে বলেছে এটাও শুনতে চাচ্ছি না। ভাইয়া, তুমি এমন কেন? একটা মেয়ে তোমাকে তার বার্থডেতে দাওয়াত দিয়েছে, আর তুমি বলতেছো যাইতে পারবে না? নেহা, তুই এখন আমার রুম থেকে যা তো। তুই না মাত্রই কলেজ থেকে এসেছিস। এটা বলার পর নেহা গাল ফোলাতে ফোলাতে আমার রুম থেকে বের হয়ে যায়। কিছুক্ষণ পরে ভাবি আমাকে লাঞ্চ করতে ডাকতে আসে। আফিফ, তুমি সকালেও কিছু খাওনি, এখনো কি লাঞ্চ করতে হবে না, নাকি শুয়ে থাকবে? না ভাবি, চলো, আমার অনেক ক্ষুধা লেগেছে, এখনই খাবার দাও এক্ষুনি। আমি ভাবির সাথে খাবার টেবিলে আসলাম। আমি চেয়ারে বসতে ভাবি আমাকে খাবার দেয়। খাবার খাওয়ার সাথে সাথে নেহাও খাবার টেবিলে চলে আসে, চেয়ারে বসে পড়ে। ভাবি, আমাকে খাবার দাও, অনেক ক্ষুধা লেগেছে। আম্মু এসে খাবার টেবিলে বসে পড়ে। এখন একসাথে সবাই মিলে লাঞ্চ করতে লাগলাম। আমার খাওয়া শেষ হতে আমি আমার রুমে চলে আসি। আমার রুমে এসে খাটে শরীরটা হেলিয়ে দিতেই ঘুমিয়ে পড়ি। বিকালবেলা আম্মু এসে আমাকে ঘুম থেকে ডেকে তোলে। আমি ঘুম থেকে ওঠার পর আম্মু আমার রুম থেকে বের হয়ে যায়। আমি খাট থেকে নেমে ওয়াশরুমে আসলাম ফ্রেশ হতে। ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে আসি। এসে দেখি আমার ফোনটা বাজছে। হাতে নিয়ে দেখি রাকিব কল দিয়েছে। রিসিভ করি সাথে সাথে। আফিক, তুই কই আছিস এখন? আর ফোন রিসিভ করছিলি না কেন এতক্ষণ? আমি বাসাতে আছি, মাত্রই ঘুম থেকে উঠে ফ্রেশ হতে গিয়েছিলাম ওয়াশরুমে। রুম থেকে এসে দেখি ফোনটা বাজছে, সাথে তো রিসিভও করলাম। হয়েছে, আর ডিটেল দিতে হবে না আমাকে। তুই চলে আয়, আমরা যেখানে প্রতিদিন বিকালবেলা থাকি সেখানে সবাই অপেক্ষা করছি তোর জন্য। একটু ওয়েট কর, আমি এক্ষুনি রেডি হয়ে আসছি। এটা বলে ফোনটা কেটে দিলাম। ফোনটা কেটে দিয়ে বাইরে যাওয়ার জন্য ড্রেস পরে রেডি হইনি। আম্মুকে বলে বাসা থেকে বের হয়ে আসি। আমি বাসা থেকে বের হয়ে সরাসরি বন্ধুদের কাছে চলে আসি। ওদের নিয়ে সারা বিকাল ঘোরাঘুরি করে রাত 8টার পরে বাসায় ফিরি। বাসায় এসে ঋতুকে আগে খুঁজি। ভাবির কাছ থেকে ঋতুকে আমার রুমে নিয়ে আসি। ওর সাথে দুষ্টুমি করতে ভালোই লাগে আমার। ঋতু আমার সাথে দুষ্টুমি করতে করতে আমার খাটেই ঘুমিয়ে পড়ে। ঋতুর ঘুমানোর পরে আমি ল্যাপটপটা হাতে নিয়ে কিছু কাজ করছিলাম। এখনই ডিনার করা ডাক পড়ে। আমি আবার ল্যাপটপটা রেখে দিয়ে খাবার টেবিলে চলে আসি। আমি খাবার টেবিলে এসে দেখি আম্মু, আব্বু, ভাইয়া, ভাবিস, নেহা সবাই বসে বসে খাবার টেবিলে খাচ্ছে। আমিও চেয়ারে বসে পড়ি। আমি চেয়ারে বসে পড়ার সাথে সাথেই, আফিফ, আজকে তুই কি করেছিস? কি করেছি ভাইয়া? তেমন কিছু তো মনে পড়ছে না। মনে পড়ছে না? তুই বাকি কোন দোকানদারকে অনেকগুলো ট্যাক্স বাকি পড়ে রয়েছে, পুলিশকে ফোন করে নাকি ধরিয়ে দিয়েছিস? ভাইয়া, তুমি ঠিকই শুনেছ। এভাবে যদি ট্যাক্স না দেয় সময় মতো তাহলে দেশের উন্নতি হবে কিভাবে ভাইয়া? ওই দোকানদার আমাকে জিনিসপত্র রিসিভ দিতে চাচ্ছিল না, তাই পুলিশ দিয়ে সবকিছু চেক করিয়েছি। তারপরে দেখতে পাই অনেকগুলো ট্যাক্স বাকি আছে, এর কারণে জিনিসপত্র রিসিভ দেয় না। এখানে আমি কি অপরাধ করেছি বলো? এদের জন্য সরকারি লোক রয়েছে, তুই কেন ওইসবে
জড়াস, পরে যদি তোর কোনো ক্ষতি করতে চায় তখন কি হবে ভেবে দেখছিস? ভাইয়া, আমাকে নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, ওরা আমাকে কিছুই করতে পারবে না। আচ্ছা ভাইয়া, তুমি এসব খবর কোথা থেকে পেয়েছো? ওই থানায় আমার এক বন্ধু জব করে, ও তোকে ভালো করে চেনে, ওই আমাকে কল করে জানিয়েছে। আমি এতক্ষণ তোদের কথাগুলো শুনলাম, কিছুই বলিনি। এখন এখানে আফিফের কি দোষ? ওর মতো সবাই যদি এগিয়ে যায় তাহলে আজকে আর দেশের কোনো প্রবলেমই থাকতো না। এটা ঠিক বলছো। কিন্তু আফিফ, তুই একটু সাবধানে থাকিস, কোনো প্রবলেম হলে সাথে সাথে তোর ভাইয়া বা তোর আব্বুকে কল করবি। আমার কোনো প্রবলেম হবে না, আমি নিজে দেখে নিতে পারবো, কারণ আমি একজন। তুমি একজন কি? আফিফ বলতে গিয়ে আবার থেমে গেলে কেন? আমার কথাটা কেউ ধরতে পারুক আর না পারুক, ভাবি ধরে ফেলেছে। ভাবি, আমি বলতে চেয়েছি আমি একজন ভদ্র ছেলে, আমাকে কেউ কিছু বলবে না। এখন এত কথা না বলে খাবার দাও তো। তারপরে ভাবি আমাদের সবার খাবার বেড়ে দেয়, আমরা খেতে লাগলাম। এরই মাঝে আফিফ, এভাবে ঘুরে না কাটিয়ে তোর জন্য ভালো একটা জব ঠিক করেছি, ওটা করলে তো পারিস। ভাইয়া, তুমি আবারও শুরু করে দিলে। আমার সময় হলে নিজে জব ঠিক করে দেবো, তোমাদের কাউকে আমার জব নিয়ে ভাবতে হবে না। আমার সাথে আর খাবার টাইমে কথা বলো না প্লিজ। আমার খাওয়া শেষ হতে হতে আমি চেয়ার থেকে উঠে সরাসরি রুমে চলে আসি। আমি রুমে এসেই একজনকে কল করলাম, এই কারণে যে আমার আজকে সব কিছু ভাইয়াকে বলেছে। ভাইয়ার বন্ধু, তাকে এই থানা থেকে ট্রান্সফার করিয়ে দিতে, তা না হলে আমাকে দেওয়া মিশন কমপ্লিট করতে পারবো না। তাই ভাইয়ার বন্ধুকে এই থানা থেকে সরানোর সব ব্যবস্থা করে ফেললাম। যার সাথে কথা বলেছি সে বলল কাজ হয়ে যাবে। আমি ফোন রেখে দিয়ে আমি খাটে শুয়ে পড়ি। খাটে শুতেই আমি ঘুমের দেশে চলে যাই। সকালে ভাবিটাকে ঘুমটা ভাঙলো, ভাবি আমাকে জাগিয়ে দিয়ে আমার রুম থেকে চলে যায়। আমি উঠে সরাসরি ওয়াশরুমে চলে আসি। দাঁত ব্রাশ করে ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হতেই ওরা কল করে প্রতিদিন সকালবেলায় যে স্থানে বসে আড্ডা দিই আমাকে সেখানে যেতে বলে। আমি ফোন রাখার পর রেডি হয়ে নিচে চলে আসি। আমি বাসা থেকে বের হতে যাব তখনই পিছন থেকে ভাবি ডাক দেয় নাস্তা করতে। আজকে আর আমাকে নাস্তা না করে ছাড়লো না। আজকে ওদের কাছে যেতে দেরি হয়ে গেল। আমি এসে দেখি ওরা সবাই চলে এসেছে। আমরা সবাই মিলে সেখানে বসে গল্প করছিলাম। কালকের মেয়েগুলো আজকেও আমাদের সামনে এসে দাঁড়ালো। আপুরা, আজকে আমাদের অপরাধটা কি জানতে পারি যে আজকে দল নিয়ে আমাদের কাছে খাড়ালেন? আপনাদের কোনো অপরাধ নেই, কিন্তু আপনাদের মধ্যে আফিফ ভাইয়ার অপরাধ আছে। আমি আবার কি অপরাধ করলাম? কালকের পর তো আর আপনার সাথে একবারও দেখা হয়নি, তাহলে অপরাধ করলাম কিভাবে? তারপরে অধরা যা বলল আমি তা শুনতেই, আমি আবার কি অপরাধ করলাম? কালকের পর তো আর আপনার সাথে একবারও দেখা হয়নি, তাহলে অপরাধ করলাম কিভাবে? তারপরে আধারা বলল, কেন? আমার সাথে দেখা হলে বুঝি খুশি হতেন আপনি? আপনার সাথে দেখা হলে আমি কোন দুঃখে খুশি হতাম? কেন? আমি কি দেখতে এতটাই খারাপ যে আমার সাথে দেখা হলে দুঃখ হবে? আচ্ছাই মেয়ে তো আপনি। আপনি আমাদের এখানে দাঁড়িয়ে কেন? আপনার কলেজে লেট হচ্ছে, আপনি কলেজে যান। আমি এখানে থাকবো না, বুঝলেন মিস্টার? আপনি কালকে নেহাকে কি বলেছেন? আমার বোনকে আবার কি বলবো? আর বললো আপনার প্রবলেম কি? আপনাকে আমার বার্থডেতে দাওয়াত দিলাম, আপনি ওকে কি বলেছেন? আপনি নাকি আসতে পারবেন না। আমি কেন আপনার বার্থডেতে যাব এটাই তো বুঝতে পারছি না। আপনাকে আমার বান্ধবীর ভাইয়া বলে দাওয়াত দিয়েছি, আপনাকে আজকে রাতে আমার বার্থডেতে আসতে হবে, ব্যাস। তা না হলে কালকে এখানে যখন আসবেন তখন মজা বুঝবেন। হ্যাঁ আপু, শুধু আফিফ কি আপনার ভাইয়া? আমাদের যেতে বললেন না? আপনারাও আফিফ ভাইয়ের সাথে আসবেন। আচ্ছা আপু, আফিফ না আসতে চাইলে আমরা ওকে ধরে নিয়ে আসবো। তাহলে আমি যাই এখন। এটা বলে আধারা কলেজের ভিতরে চলে যায়, আমাকে কিছু না বলতে দিয়েই। আমরা সবাই মিলে বসে বসে আড্ডা দিচ্ছিলাম, তখনই আমার ফোনে কল আসে। আমি সাথে সাথে রিসিভ করি, কিছুক্ষণ কথা বলে রেখে দিই। রাকিব, আমাকে একটু এখান থেকে যেতে হবে, এখন একটু কাজ আছে, তোরা থাক তাহলে। কি এমন কাজ? আমরাও আসি তোর সাথে। না, আমাকে যেতে হবে একাই, তোদের যেতে হবে না। আচ্ছা যা তাহলে, আর কোনো প্রবলেম হলে কল করিস আমাদের। আমি ওদের সাথে আর কোনো কথা না বলে চলে যাই। কল করেছিল কালকে রাতে, যার সাথে কথা বলেছিলাম আমার ভাইয়ার বন্ধুর এই থানা ট্রান্সফার করার জন্য। সেই সৌজন্যে আমাকে দেখা করতে হবে তার সাথেই। কালকে যার সাথে কথা হয়েছিল, রাতে 20 মিনিট পরে তার কাছে এসে পৌঁছাই। আমি এখানে এসে সরাসরি তার সাথে দেখা করি। আমাকে একটা ফর্মে সাইন করে দিতে হয়। তারপরে তিনি বলেন আজকেই তার কাছে ট্রান্সফার লেটার চলে যাবে। আফিফ, তুমি এটা নিয়ে আর কোনো চিন্তা করতে হবে না। আমি তার সাথে কিছুক্ষণ কথা বলে ওখান থেকে বের হয়ে আসি। ওখান থেকে বের হতেই 12টা 32 বেজে গেল। তাই আমি আর কোথাও না গিয়ে সরাসরি বাসায় চলে আসি।
আমি বাসার কাছে এসে দরজায় কলিং বেল বাজাতেই ভাবি দরজাটা খুলে দেয়। আমি বাসার ভিতরে এসে সরাসরি আমার রুমে চলে আসি। রুমে ঢুকেই ওয়াশরুমে চলে আসি। দুপুর হয়ে গেছে, তাই একেবারে গোসল করে ওয়াশরুম থেকে বের হলাম। আমি রুম থেকে বের হয়ে ঋতুর কাছে চলে আসলাম। ভাইয়া রুমে ঘুমিয়ে, তাই আমি ভাইয়ার রুমে চলে আসি। আমি এসে দেখি ঋতু ঘুমাচ্ছে, তাই ঋতুকে জ্বালাতন করতে লাগলাম। আমার জ্বালাতন সহ্য করতে না পেরে ঋতুর ঘুম ভেঙে গেল। ঋতুর ঘুম ভাঙতে চোখের সামনে চকলেট ধরি। ঋতু আমার হাত থেকে চকলেটগুলো নিয়ে নিল। আমি যদি চকলেট না দিতাম নিশ্চয়ই কেড়ে দিত, কারণ আমি ওর ঘুম ভাঙিয়ে দিয়েছি। ঋতু চকলেটগুলো হাতে নিয়ে উঠে বসে পড়ে। আমি ওকে কোলে নিয়ে আমার রুমে চলে আসি। আমার ফোনটা বের করেও হাতে দিলাম। ঋতু আবার গেমস খেলতে পছন্দ করে, এই কারণে ঋতু আমাকে এত ভালোবাসে। ওর সাথে দুষ্টুমি করছিলাম। এখনই নেহা আমার রুমে আসে। তুমি নাকি অধরার বার্থডেতে যেতে রাজি হয়েছো ভাইয়া? কে বলেছে আমি রাজি হয়েছি? আমি কি বলেছি নাকি যে বার্থডেতে যাব? আমি দেখলাম নেহা কাঁদো কাঁদো হয়ে আমার দিকে তাকালো। ভাইয়া, অধরা আমার জন্য তোমাকে দাওয়াত দিয়েছে। আমি একা যাবো কি করে? রাতে ওদের বাসাতে আম্মু আব্বু আমাকে একা যেতে দিবে না, তাই অধরা তোমাকে নিয়ে যেতে বলেছে। আমি জানতাম আমার কথাতে তুমি রাজি হবে না। এই কথা বলার পরে অধরা নাকি নিজেই রাজি করিয়ে নেবে, তাই অধরা তোমার সাথে ওইভাবে করেছে। ও, এই কারণে আমাকে বার্থডেতে দাওয়াত দিয়েছে। আচ্ছা, নিয়ে যাব, তুই রেডি থাকিস। এটা বলার সাথে সাথে এই তো আমার লক্ষ্মী ভাইয়া, জানতাম তুমি যাবে। হয়েছে, আর কিছু বলতে হবে না। মাত্রই কলেজ থেকে এসেছিস, রুমে গিয়ে গোসল করে নে। নিহার কিছু না বলে আমার রুম থেকে বের হয়ে যায়। সত্যি, ছোট বোনদের ছোট ছোট ইচ্ছেগুলো পূরণ করলে কতটা খুশি হয় তা একমাত্র যাদের বোন আছে তারাই ভালো জানে। কিছুক্ষণ পরে ভাবি আমাকে লাঞ্চ করতে ডাকে। আমি ঋতুকে নিয়ে খাবার টেবিলে এসে চেয়ারে বসে পড়ি। ঋতুকে আমার পাশে চেয়ারে বসাই, সবাই মিলে লাঞ্চ করে আমি আমার রুমে চলে আসি। ঋতু আর আম্মুর সাথে থেকে সবাই মিলে লাঞ্চ করি, তারপর আমি আমার রুমে চলে আসি। ঋতু আম্মুর সাথে থেকে যায়। আমি আমার রুমে এসে খাটে শরীরটা হেলিয়ে দিতেই প্রতিদিনের মতো ঘুমিয়ে পড়ি। আজকে আমাকে কেউ বিকালবেলা ঘুম থেকে জাগালো না, তাই একেবারে সন্ধ্যার পর ঘুম ভাঙলো। আমি উঠে দেখি 6:55 বাজে। আমি আজকে এতটা ঘুমিয়েছি এটা আমি নিজেই ভাবতে পারছি না। আমি ফোনটা হাতে নিয়ে দেখি রাকিব আর সিয়াম অনেকবার কল করেছিল। আমি সিয়ামকে কল দিলাম, ও সাথে সাথে রিসিভ করে। তোর মনে আছে আজকে বার্থডে যাব? আরে আমরা এমনি মজা করছিলাম, আমরা কেন অচেনা একটা মেয়ের বার্থডেতে যাব? তুই যেতে পারিস, কারণ তোর বোনের বেস্ট ফ্রেন্ড। আরে চল, কিছুই হবে না। কিন্তু ওর একই কথা, যাবে না। তারপর রাকিবকে কল দিলাম, ওরও একই কথা, যা সিয়াম বলেছে। আমি রুমে বসে আছি, কি করবো বুঝতে পারছি না। নেহাকে কথা দিয়ে ফেলেছি যে নিয়ে যাব, এখন না নিয়ে গেলে অনেক রাগ করবে। আমি এইগুলোই ভাবছিলাম। এখনই নেহা আমার রুমে আসে, তারপর বলল, ভাইয়া তুমি এখনো রেডি হওনি? ও আচ্ছা, এখনই হচ্ছে, তুই বাইরে দাঁড়া একটু। আমি 5 মিনিট পর আমার রুম থেকে বের হয়ে নেহার কাছে আসি। আম্মুকে বলে বাসা থেকে বের হয়ে যাই। নেহা আর আমি, আমার এমনিতে গাড়ি রয়েছে, আব্বুর অফিস থেকে দিয়েছে, একটা ভাইয়ার অফিস থেকেও দিয়েছে, আর বাসার জন্য একটা কেনা হয়েছে। আমি নিজেই গাড়ি ড্রাইভ করে আধারাদের বাসায় চলে আসলাম। নেহা আমার স্থানের নাম বলেছে যে কোথায় আধারার বাসা। আমি এর আগে আধারাকে চিনতাম না। 17 মিনিট পর আধারাদের বাসায় এসে পৌঁছাই। আমি আর নেহা আধারার বাসার ভিতরে চলে আসি। আমি বাসার ভিতরে এসে অনেকটা চমকে যাই, যা কল্পনাও করিনি। এইটা দেখতে হবে। দেখলাম বাসার ভিতরে যে যে ঢুকেছে তাকে রাতুল দাঁড়িয়ে আমন্ত্রণ জানাচ্ছে। রাতুল আর আমি একসাথে ট্রেনিং নিয়েছিলাম একই ক্যাম্পাসে। আমি একজন সিআইডি অফিসার, তেমনি রাতুল একজন সিআইডি অফিসার। রাতুলের সাথে আমার পরিচয় হয় প্রথম ট্রেনিং এর টাইম। ও আমাকে ভালো করেই চেনে। ট্রেনিং শেষ করে আমি আর রাতুল আলাদা হয়ে যাই। তারপর আর রাতুলের সাথে আমার পরিচয় হয়নি। আজকে যদি সবার সামনে আমার পরিচয়টা দিয়ে দেয় তাহলে তো আমার প্রবলেম হবে। আমি যে এখানে মিশনে এসেছি এটা কিছু অফিসার জানে, এর বাইরে কেউ না। আমার পরিচয় গোপন রেখে কাজ করতে হচ্ছে। সেই জায়গাতে রাতুল আমার পরিচয় তুলে ধরে বা ইহা জেনে গেলেও তো প্রবলেম। ওই যে সিআইডি অফিসার, এটা আমার পরিবার কেউ জানে না, এমনকি আমার কোনো বন্ধুরাও না। আমার আন্ডারে অনেক লোক কাজ করছে এখানে। আমার বাসা থেকে 1 বছর দূরে থাকার কারণ ছিল এটাই। আমরা এই কথাগুলো ভাবছি, তখনই ভাইয়া এখানে দাঁড়িয়ে কেন, ভিতরে যাবি না? চলো ভিতরে যাই। আমি ভিতরে আসার পরে রাতুল দেখতে পাই, আর দেখতে পাওয়ার সাথে সাথেই, আফিফ তুই এখানে যে? আচ্ছা রাতুল, একটু ওইদিকে চল তো, তোর সাথে আমার কথা আছে। রাতুল আর কোনো প্রশ্ন না করে আমার সাথে সাইডে আসলো। বল, কি বলবি? আমি এখানে এসেছি নেহার সাথে। নেহা আমার ছোট বোন, আধারা নেহার বেস্ট ফ্রেন্ড।
কি বলিস? আধারা তো আমার ছোট বোন, আর নেহাকে তো আমি আগে থেকেই চিনতাম, কিন্তু তুই যে নেহার ভাইয়া এটা জানতাম না। আমিও জানতাম না যে আধারা তোর বোন ওটা। এই কথাগুলো তো ওখানে বসে বলতে পারতিস, এখানে ডেকে আনার মানে কি? আসলে আমি যে সিআইডি অফিসার এটা কেউ জানে না, এবং আমার বাসার কেউ পর্যন্ত জানে না যে আমি কে। আর এখানে পাঠানো হয়েছে একটা মিশন নিয়ে, যা আমার পরিচয় গোপন রেখে করতে হবে। তাই আমি চাচ্ছি তুই আমার পরিচয় না দিস, এবং আমি যে সিআইডি অফিসার এটাও কাউকে বলবি না। বুঝেছি। আমি এসেছি এডি অফিসার, এটা শুধু আমার পরিবারের লোকজনই জানে, এর বাইরে কেউ জানে না। আর আমিও কাউকে বলবো না তুই যে এডি অফিসার। তুই নিশ্চিন্তে থাকতে পারিস। এখানে আর দাঁড়িয়ে না থেকে চল তো। এখান থেকে আমি আর রাহুল পুনরায় স্থানে ফিরে আসলাম। আমরা এসে দেখি নেহা, আধারা, ওদের আর কিছু বান্ধবী দাঁড়িয়ে আছে। নেহা আমাকে দেখে বলল, ভাইয়া তুমি কি রাতুল ভাইয়াকে আগে থেকেই চিনতে? আর চিনলেও আলাদাভাবে কি কথা বলছিলে? আসলে রাতুলের সাথে আমার পরিচয় হয়েছিল আমি যখন ভার্সিটি পড়াশোনা করতাম, তখন থেকেই। হঠাৎ করে এখানে দেখতে পেলাম তো, তাই একটু আলাদাভাবে কথা বললাম আমরা দুজন, এর বেশি কিছুই না। আফিফ ঠিক বলেছিস। ধন্যবাদ ভাইয়া আমার বার্থডেতে আসার জন্য। আমার কথা রেখেছেন। নেহা এত জোর করলো যে আর না করতে পারলাম না। আপনার বন্ধুগুলো কই? ওদের দেখছি না যে। ওরা তো আসেনি, আসলে ওরা আপনার সাথে মজা করছিল, এর বেশি কিছুই না। ও, তারপরেও ওদের নিয়ে আসতে পারতেন আপনি। আচ্ছা, এখন এখানে দাঁড়িয়ে না থেকে আমার সাথে চলুন তো। আমি, নেহা, আধারা আর ওর বান্ধবীরা মিলে একটা টেবিলের চেয়ারে বসে পড়ি। ভাইয়া, নেহার কাছ থেকে শুনলাম আপনার নাকি লেখাপড়া কমপ্লিট করেছেন, 1 বছর হয়ে গেল, তারপরেও নাকি ঘুরে কাটাচ্ছে। আর আপনি অনেক মেধাবী ছাত্র, তারপরে কিছু করছেন না কেন আপনি? আমার সময় হলে ঠিক করে নেব। আসলে আমি কিছু করার আগে লাইফটাকে এনজয় করে দিতে চাই। এটা তো একটা জব নিয়েও করতে পারেন। সবকিছুতেই এনজয় আগে। লেখাপড়া বলুন বা নিজের জন্য কিছু করা বলুন, সব কিছুতেই এনজয় করা যায়। আমি যে একজন সিআইডি অফিসার এটা বলতে পারছি না বলেই এত সব বলছে। আর এই মেয়ে দেখে আমাকে জ্ঞান দেয় এই সামান্য জিনিস নিয়ে। আমি ভার্সিটিতে পড়াকালীন মাঝে মাঝে এইচএসসির এক্সাম যারা দিয়েছে তাদের কোচিং করাতাম। আর এই মেয়ে এখন এইচএসসি এক্সাম দিতে পারলো না, তার ভিতরেই আমাকে জ্ঞান দেওয়া শুরু করে দিয়েছে। আধারা আবারও বলল, ভাইয়া চুপ করে আছেন কেন এভাবে? ও কি যেন বলছিলেন? আমি এতক্ষণ যা যা বললাম আপনি কিছু শোনেননি? শুনেছি তো। এরপর থেকে আপনার কথাগুলো ভেবে দেখবো। আচ্ছা, আপনি এমন কেন? সবাই আমাকে দেখে প্রশংসা করলো। আমাকে নাকি আজকে অনেক সুন্দর লাগছে। আপনি তো একবার বললেন না। ও সরি। আপনাকে আসলে এই ড্রেসটাতে অনেক সুন্দর লাগছে। হয়েছে, আর বলতে হবে না। আমি বলে দেওয়ার পরে এই কথা বলছি। আমরা সবাই মিলে গল্প করছিলাম। এখনই রাতুল এসে আমাদের সবাইকে ডাক দিয়ে নিয়ে যায়, কারণ আধারের কেক কাটার সময় হয়ে গেছে। আধারে কেক কাটার পরে খাওয়া দাওয়া করে আধারের বাসার সবাইকে বলে বাসা থেকে বের হয়ে আসি। বাসায় আসতে আসতে 10টা 26 বেজে গেল। বাসায় আসার পরে নেহার রুমে চলে যায়, আর আমি আমার রুমে চলে আসি। আমার রুমে এসে আমি ওয়াশরুমে চলে আসি। ফ্রেশ হয়ে নিতেই আমি ওয়াশরুম থেকে বের হয়ে দেখলাম ভাইয়া আমার রুমে। আমি বুঝতে পারছি না ভাইয়া আমার রুমে কেন। ভাইয়া, তুমি আমার রুমে যে? তারপরে ভাইয়া বলল, ওয়াশরুম থেকে বের হয়ে দেখলাম ভাইয়া আমার রুমে। আমি বুঝতে পারছি না ভাইয়া আমার রুমে কেন, তাও আবার রাতে। ভাইয়া, তুমি আমার রুমে যে? না, এমনি আসলাম। আর শুনলাম তুই নাকি নেহার সাথে বান্ধবীর বাড়িতে গিয়েছিলিস। খবর কি? তুই তো কোনো অনুষ্ঠানে যেতে চাস না, আজকে নেহার সাথে গেলি যে? আরে নেহা অনেক জোর করেছিল, তার উপর ওর বান্ধবী অনেক রিকোয়েস্ট করেছিল, তাই গিয়েছিলাম। তা না হলে যেতাম না আমি। মেয়েটা কষ্ট করলো, আর তুই চলে গেলি। অন্য কিছু নেই তোর ভিতর তোদের? ভাইয়া এখন কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে। আচ্ছা, মজা করছিলাম। কোন অনুষ্ঠানে দাওয়াত করলে যেতে হয়। হয়েছে, আর জ্ঞান দিতে হবে না তোমার। আফিফ, আর একটা কথা বলা ছিল তোর সাথে। জি ভাইয়া, বলো কি বলতে চাচ্ছ? আফিফ, আমার বন্ধুটা কেন জানি এখান থেকে ট্রান্সফার করে দিয়েছে, কোনো কিছু না জানিয়েই। সব সময় ট্রান্সফার হওয়ার কিছুদিন আগেই বলে দেয় বা জানিয়ে দেয়, কিন্তু ওকে কিছুই না বলে এখান থেকে ট্রান্সফার করে দিয়েছে। এটা নিয়ে অনেক চিন্তায় আছে। ওর বউকে কিছুই বলতে পারছে না, হঠাৎ হয়ে গেল সবকিছু। ও, কিন্তু ভাইয়া আমি কি করতে পারবো বলো? আমাকে এই কথা কেন বলছো? তোর ওই ঝামেলার জন্য হয়তো হয়েছে, আমার মনে হয়। আমার প্রবলেম নিয়ে ওই ভাইয়াকে কেন ট্রান্সফার করে দেবো? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমিও বুঝতে পারছি না ওকে কেন এইভাবে ট্রান্সফার করে দিল।
আচ্ছা এগুলো এখন বাদ দে, অনেক রাত হয়ে গেছে, তুই ঘুমিয়ে পড়, আমি গেলাম। এটা বলে ভাইয়া আমার রুম থেকে বেরিয়ে যায়। আমি আমার রুমের দরজা অফ করে আমি খাটে বসে ল্যাপটপটা হাতে নিয়ে কিছু কাজ করতে লাগলাম। কাজ করতে করতে রাত অনেকটাই হয়ে গেল, তাই ল্যাপটপটা রেখে খাটে শুয়ে পড়ি আমি, আর খাটে শুতেই ঘুমিয়ে পড়ি। সকালে আম্মু এসে আমার ঘুম ভাঙিয়ে দেয়। আফিফ, তুই এখনো ঘুমাচ্ছিস? সকাল 10টা বেজে গেছে তো। কি বলো আম্মু, আমাকে আগে ডাকবে না? আমার আজকে ইম্পর্টেন্ট কাজ আছে। আফিফ, তোর আবার কিসের ইম্পর্টেন্ট কাজ আছে? তোর তো ঘুরে কাটানো ছাড়া আর কোনো কাজ দেখি না আমি। আম্মু এটা তুমি বুঝবে না। আমি বুঝতেও চাই না। এখন এত কথা না বলে তাড়াতাড়ি উঠে পড়ো। এটা বলে আম্মু আমার রুম থেকে চলে যায়। আমি তাড়াতাড়ি উঠে ওয়াশরুমে ঢুকে পড়লাম। তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হয়ে আসলাম। ওয়াশরুম থেকে বের হয়ে রেডি হয়ে ফোনটা হাতে নিলাম। দেখলাম ওরা অনেকগুলো কল করেছিল। আজকে এমনিতেই ওদের সাথে দেখা করতে পারতাম না, কারণ আজকে আমার একটা মিশন রয়েছে। আমি বাসায় এসে আর ওদের কল ব্যাক করলাম না। আমি ওই অবস্থাতেই নিচে চলে আসলাম। আম্মু ভাবি আমাকে নাস্তা করে বাসা থেকে বের হতে বলল। আমি নাস্তা না করেই বাসা থেকে বের হয়ে আসলাম। এমনিতেই আমার অনেক লেট হয়ে গেছে। আমি বাসা থেকে বের হয়ে আমার কিছু কলিগকে কল করলাম, যারা আমার আন্ডারে কাজ করে। আমি ওদের ঠিকানা দিয়ে দিলাম আর বললাম আমাকে যেন সেখান থেকে পিক করে নেয়। আমি বাসার সামনে একটা রিক্সা করে চলে আসলাম। আমি যে স্থানে ঠিকানা দিয়েছিলাম সেখানে এসে দেখি তারা আগে এসে হাজির হয়েছে। আমি রিক্সা ভাড়া দিয়ে তাড়াতাড়ি নেমে গাড়িতে উঠে পড়লাম, যেন আমাকে কেউ না দেখে তার জন্য। আমি ওদেরকে নিয়ে মিশনে গেলাম। আমি গাড়িতে থাকাকালীন সিয়াম কল দিচ্ছে। 2 বার কল দেওয়ার পরে আমি সিয়ামের কলটা রিসিভ করি। হ্যাঁ বল সিয়াম। তুই কই এখন? সকাল থেকে তোকে অনেকবার কল দিছি। সিয়াম আমি একটা কাজে এসেছি, এখন কথা বলতে পারবো না, প্লিজ তুই ফোনটা রাখ। আচ্ছা তুই তাহলে কাজ নিয়ে থাক। এটা বলে সিয়াম কলটা কেটে দেয়। সিয়াম কল কাটার পরে আমার ফোনটা অফ করে রাখলাম, তা না হলে অনেক জায়গা থেকে কল আসতে পারে। আমরা যে মিশন এসেছিলাম সেটা সাকসেস হয়েছে। আমি ওদের ছেড়ে সকালে যেখান থেকে ড্রাইভ করেছিল সেখানে আমাকে নামিয়ে দিতে বললাম। আমাকে ওখানে নামিয়ে দিলে রিক্সা নিয়ে বাসায় চলে আসি। আমি বাসার সামনে এসে ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম 2টা বেজে গেছে। জানি না আজকে বাসায় কে কি বলে। আমি এখানে আসার পরে এত দেরি করে বাসায় ফিরিনি। আমি দরজার কলিং বেল বাজাতেই ভাবি দরজাটা খুলে দেয়। ভাবি দরজা খুলেই বলে, আফিফ, সারাদিন কই ছিলে আর ফোন অফ কেন তোমার? আমি তো ভুলেই গেছিলাম যে আমি সকালে ফোনটা অফ করে রেখেছিলাম। ভাবি মনে হয় ফোনে চার্জ নেই, তাই অফ হয়ে গেছে। আর একটু কাজ ছিল, তাই বাসায় ফিরতে লেট হয়ে গেল। হয়েছে, আর বলতে হবে না, বাসার ভিতরে আয়। আমি বাসার ভিতরে এসে সরাসরি আমার রুমে চলে আসি। রুমে এসে ওয়াশরুমে চলে গেলাম। ওয়াশরুম থেকে বের হয়ে অনেক ক্ষুধা লেগেছে, তাই খাবার টেবিলে এসে ভাবিকে আমার খাবার দিতে বললাম। আমার খাওয়া শেষ হলে আমার রুমে এসে ঘুমিয়ে পড়ি। আজকে আমি নিজেই ঘুম থেকে উঠে পড়লাম। ঘুম থেকে উঠেই ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে সিয়ামকে কল দিয়ে বাসা থেকে বের হতে বললাম। আমি ঠিকানা দিয়ে দিলাম, সেখানে এসে সবাইকে আসতে বললাম। ফোনটা রেখে আমি বাসা থেকে বের হয়ে আমার দেওয়া ঠিকানাতে চলে আসি। ওদের নিয়ে সারা বিকালবেলা ঘুরলাম। আজকে আমি নিজের টাকা দিয়ে রেস্টুরেন্টে খাওয়ালাম ওদের। সন্ধ্যার পরে আমি ওদের বিদায় দিয়ে বাসায় চলে আসি। বাসায় এসে ঋতুকে নিয়ে অনেক দুষ্টুমি করতে করতে ঋতু ঘুমিয়ে পড়ে। রাতে ভাবি আমাকে ডিনার করতে ডাকলো আর ঋতুকে আমার রুম থেকে নিয়ে যায়। আমি খাবার টেবিলে এসে দেখি সবাই আছে। সবাই মিলে একসাথে ডিনার করে আমার রুমে চলে আসলাম। আজকে কোনো কাজ করলাম না, খাটে শুয়ে পড়তেই ঘুমিয়ে পড়ি। সকালে প্রতিদিনের মতো আম্মুর ডাকে ঘুম থেকে উঠে আজকে নাস্তা করে প্রতিদিনের মতো সব বন্ধুরা মিলে কলেজের সামনে আড্ডা দিচ্ছিলাম। এখনই দেখলাম এসে বলল অধরা আজকে ওর বান্ধবীরা আমাদের কাছে নিয়ে আসলো। আমি কিছুই বুঝতে পারছি না আজকে কেন অধরা আমাদের কাছে আসতে লাগলো। অধরা আমাদের কাছে এসে, আপনারা কেমন আছেন সবাই ভাইয়া? আর আফিফ ভাইয়া, আপনিও কেমন আছেন? আমি ভালো আছি এবং ওরাও ভালো আছে সব। আপনারা আমার বার্থডেতে আসেননি কেন আফিফ ভাইয়ার সাথে? আসলে আমরা সেদিকে আপনার সাথে মজা করেছিলাম। আপনার বাসায় আমরা কি পরিচয় নিয়ে যেতাম বলেন? আফিফ তো ওর বোনের বান্ধবীর পরিচয় গেল, আর আমরা কি পরিচয় নিয়ে যেতাম? এই যে আপনাকে আমি ভাইয়া ডাকি, এই পরিচয়ে যেতেন আমার বাসায়। আচ্ছা এরপরে যদি কখনো দাওয়াত দেওয়া হয় তখনই যাব আপনার ভাইয়া পরিচয় নিয়ে। ধন্যবাদ। আর আফিফ ভাইয়া, আপনাকে এখানে কালকে দেখিনি কেন? কোথাও গিয়েছিলেন নাকি? একটু কাজ ছিল তাই। আর ভালো কথা, আপনি কি আমাকে ফলো করছেন নাকি? না, এমনিতেই। কালকে কলেজে যাওয়ার টাইমে
এই ভাইয়াদের সাথে দেখছিলাম না তো, তাই। আপনি সেদিন তো বলেছিলেন আপনাকে আমরা ফলো করি, এখন যদি আমরা বলি আপনি আমাকে ফলো করছেন? এখন কি আমার উপরে প্রতিশোধ নিতে যাচ্ছেন সেই দিনের জন্য? না, কেন নেব? আপনার উপরে তো আমার কোনো রাগ নেই। আচমকে এই কথা বলছিলেন তো, তাই জিজ্ঞেস করছিলাম। কিছু মনে করবেন না। হয়েছে, এটা নিয়ে আর কথা বলতে হবে না আধারার সাথে। আচ্ছা আধারা, তোমার বান্ধবীগুলো কি সব বোকা নাকি? আপনি যে কয়বারে আমাদের কাছে এসেছেন ততবারই আপনি একাই কথা বলেছেন আমাদের সাথে। ওর ভিতরে একটা কি বলেন ভাইয়া? আমরা বোবা হতে যাব কেন? আসলে আমরা কি বলবো বুঝে উঠতে পারছি না। কি কারণে আপনাদের সাথে কথা বলবো এটার মানে খুঁজে পাই না। বুঝলাম। আপনারা কেউই তাহলে বোবা না। আমার বান্ধবীরা ছেলেদের সাথে একটু কম কথা বলে, তাই এমন। তারপরে আধারা এক এক করে সবার সাথে পরিচয় করিয়ে দেয়। আধারা বান্ধবীদের সাথে, সিয়ামও আমাদের সবার পরিচয় করিয়ে দেয় ওদের কাছে। তারপরে আচ্ছা সিয়াম ভাইয়া, রাকিব ভাইয়া, গেলাম আমরা। আমাদের কলেজের টাইম হয়ে গেছে, আবার পরে কথা হবে। এটা বলে আধারা ওর বান্ধবীরা কলেজের ভিতরে চলে যায়। আমরা সব বন্ধুরা কিছুক্ষণ আড্ডা দিয়ে ওখান থেকে যার যার বাসাতে চলে যাই। আমি আমার বাসায় চলে আসি। আমি বাসার ভিতরে এসে সরাসরি আমার রুমে আসি। আমি রুমে আসতেই ঋতু আমার রুমে চলে আসে। ঋতু আমার রুমে সেই বলে, চাচ্চু, ওই চাচ্চু, আমার টকে কোথায়? আমি টকে খাবো। আজকে আমার আর ঋতুর জন্য চকলেট আনতে মনে ছিল না। প্রতিদিন ঋতুর জন্য চকলেট নিয়ে আসি, আজকে আর আনা হলো না। ঋতু মামুনি, আমি তো আজকে কোনো চকলেট আনিনি। কি? তুমি আমার জন্য চকলেট আনোনি? এটা বলার পরে ঋতু মনটা খারাপ করে ফেলে। আচ্ছা, এখনই তোমার চকলেট এনে দেবো, এটা বলে ঋতুকে কোলে তুলে নিলাম। ঋতুকে নিয়ে বাসা থেকে বের হয়ে একটা দোকানে চলে আসলাম। তারপর ঋতুকে বললাম ওর যতগুলো ইচ্ছে চকলেট নিয়ে নিতে। ঋতু যা পারলো চকলেট নিয়ে নিল। চাচ্চু, এখন বাসায় চলো। আমি দোকানদারের চকলেটের টাকা দিয়ে ঋতুকে নিয়ে বাসাতে চলে আসি। আমি বাসায় এসে ঋতুকে নিয়ে আমার রুমে চলে আসি। ওর সাথে দুষ্টুমি করতে করতে দুপুর হয়ে গেল। ঋতুকে গোসল করাতে আমার রুম থেকে নিয়ে যায় ভাবি। আমিও ওয়াশরুমে চলে আসি গোসলটা সেরে নিতে। আমি গোসল করে ওয়াশরুম থেকে বের হয়ে খাটে শুয়ে পড়ি। কিছুক্ষণ পরে ভাবি আমাকে লাঞ্চের জন্য ডাকে। আমি খাবার টেবিলে এসে দেখি সবাই বসে আছে টেবিলে। আমিও গিয়ে বসে পড়ি। ভাবি সবার খাবার দেয়। আমার খাওয়া শেষ হয়ে আমি আমার রুমে এসে খাটে শরীরটা হেলিয়ে দিতেই ঘুমিয়ে পড়ি। বিকেল এক বন্ধুর ফোন পেয়ে ঘুমটা ভেঙে গেল। আজকে নাকি কোথাও ঘুরতে যাবে, তাই সবাই তাড়াতাড়ি বাসা থেকে বের হতে বলল। ফোনটা রাখার পরে আমি ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বের হওয়ার সাথে সাথে রেডি হয়ে আম্মুকে বলে বাসা থেকে বের হয়ে আসলাম। আজকে গাড়ি নিয়ে বের হলাম। ওরা যখন ঘুরবে বললো, তাই আমি ওদের ঠিকানাতে চলে আসি। আমি এসে দেখি ওরা আগেই চলে এসেছে। সিয়ামও গাড়ি নিয়ে এসেছে। তাই কিছু ফ্রেন্ড ওর গাড়িতে উঠলো আর কিছু ফ্রেন্ড আমার গাড়িতে। অনেক ঘুরলাম সবাই মিলে, অনেক মজা করলাম অনেকদিন পরে। আজকে অনেকটা রাত হয়ে গেল। ঘোরা শেষ হয়ে বিকেলবেলা যে যেখান থেকে এক হয়েছিল সেখান থেকে চলে আসলাম। এখানে আসার পরে গাড়ি থেকে যার যার বাসায় চলে যাই। আমি গাড়ি চালিয়ে বাসায় ফিরছিলাম, এখনই গাড়ি চেক করতে লাগলো। পুলিশ যথাযথ আমাদের গাড়িটা চেক করতে দাঁড় করালো। আমার গাড়ি দাঁড় করিয়ে আগে আমার গাড়ির লাইসেন্স কাগজগুলো চাই, সেগুলো চেক করে দেখলো সবকিছু ঠিক আছে। তারপরে কিছু পুলিশকে আমার গাড়ি চেক করতে বললো। কিছুক্ষণ আমার গাড়ি চেক করেও কিছু পেল না। তারপরে আমার চেক করতে বললো। কিছু পুলিশকে আমাকে চেক করিয়ে একটা রিভলভার পেল। আমার কাছে রিভলভারটা পেয়ে ওখানে বড় পুলিশ অফিসারটা আমাকে প্রশ্ন করলো, তোমার কাছে রাইফেল কেন, আর এত রাতে কোথা থেকে আসলে? দেখছেন না রিভলভারটা সরকারি রিভলভার, তারপরেও বলছেন আমার কাছে রিভলভার কেন? আমি সরকারি কাজ করি, দেখি রিভলভারটা দেখানো হয়েছে? এটা তো দেখতে পাচ্ছি। এখন বলো তুমি কি করো, কোন পোস্টে কাজ করো? এটা বলা যাবে না। তারপর আমার কার্ডটা বের করে দেখালাম সিআইডি অফিসারের। তারপর ওখানে সব পুলিশগুলো আমাকে, আপনার পরিচয় না দিলে আপনাকে আমরা থানাতে নিতে বাধ্য হব। আমাদের তখন কিছুই করার নেই। তারপর আমি আমার কার্ডটা বের করে দেখাই যে আমি একজন সিআইডি অফিসার। তারপর ওখানে সব পুলিশগুলো আমাকে স্যালুট করে। তারপর পুলিশ অফিসার বলল, স্যার আপনাকে আমি চিনতে পারিনি। না ঠিক আছে, আমি আমার পরিচয় দিতে চাইনি। আমি এখানে এসেছি একটা মিশনে, তাই আমার পরিচয় দেওয়া বারণ রয়েছে। আপনারা জোরাজোরিতে না দিয়ে পারলাম না। স্যার এখন বুঝতে পেরেছি, আপনি যেতে পারেন, আপনার কোনো প্রবলেম হবে না। এটা বলে আমার রিভলভারটা আমার হাতে দিয়ে দেয়। আমি তাদের সাথে কথা বলে গাড়ি নিয়ে বাসার কাছে চলে আসি। গাড়ি বাসার কাছে পার্কিং করে গাড়ি থেকে বের হয়ে দরজার কাছে এসে কলিং বেল বাজাতেই আম্মু এসে দরজাটা খুলে দেয়। কই ছিলে আজকে এত রাত পর্যন্ত আসিফ? আম্মু, আজকে বন্ধুরা মিলে একটু ঘুরতে গিয়েছিলাম।
তাই বাসায় ফিরতে লেট হয়ে গেল। হুম, ঘোর ঘোর, ভালো করে ঘোর। আমি কিচ্ছু বলবো না, এভাবে ঘুরেই কাটা। দেখবি কেউ তোকে মেয়ে দেবে না। কি যে বলো না আম্মু তুমি, আমাকে মেয়ে দেবে না তো কাকে মেয়ে দেবে? আমার মতো স্মার্ট ছেলে আর কোথাও পাবে যে আমাকে মেয়ে দেবে না? যে মেয়ে আমাকে পাবে তার কপালটা অনেক ভালো হবে। আমি তো বলে যে মেয়ে তোর কপালে আসবে তার খবর আছে তোকে নিয়ে। আমি ভাবতেছি একটা দুষ্টু মেয়েকে তোর বউ করে আনবো, যে মেয়ে তোকে সারাদিন দৌড়ার উপরে রাখবে। তুমি এই কথা বলতে পারলে নিজের ছেলেকে ওরা কমের কাক্ষুশির হাতে তুলে দিতে পারবে। এটা সময় হলে দেখতে পারবি। এখন বাসার বাইরে দাঁড়িয়ে থাকবি নাকি বাসার ভিতরে আসবি? আমি বাসার ভিতরে এসে আমার রুমে চলে আসলাম। আজকে বাসায় আসতে অনেকটা রাত হয়ে গেল। আমি রুমে এসে আগে ফ্রেশ হয়ে নিলাম ওয়াশরুমে। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বের হতেই আমাকে ডিনার করতে ডাকতে আসলো ভাবি। আমি ভাবির সাথেই খাবার টেবিলে চলে আসি। আমি এসে দেখি সবাই আগে থেকে বসে আছে চেয়ারে খাবার খাওয়ার জন্য। আমিও বসে পড়ি। একসাথে সবাই মিলে খাবার খাওয়ার মজাটাই অন্যরকম, যা একমাত্র ফ্যামিলিতেই জানে, যারা সবাই মিলে এক টেবিলে বসে খাবার খায়। আমার খাওয়া খাওয়া শেষ হতেই আমি সোজা আমার রুমে চলে আসি। আজকাল কোনো কাজ না করে খাটে এসে শুয়ে পড়ি। খাটে শুতেই ঘুমিয়ে পড়ি। সকালে ঘুমিয়ে আছি, কে জানি আমাকে ডাকাডাকি করতে লাগলো অনেক। আমি চোখ মিলে যা দেখলাম, এটা আমাদের ফার্স্ট টাইমে স্বপ্ন মনে হয়েছে। কিন্তু আমি আবার চোখ বুঝতেই আবার ডাকাডাকি শুরু করে দিল। ভাইয়া, আপনি এখনো ঘুমোচ্ছেন? আর আপনাকে কত ডাকাডাকি করেছি, আপনি শুনছেনই না। একবার চোখ মেলে আবার চোখ বুজে ফেললেন। আসলে আমি ফার্স্ট টাইম বুঝেছিলাম যে আমি স্বপ্ন দেখছিলাম, যে আপনি আমাকে ঘুমের ভিতরে ডাকাডাকি করছেন। এখনো কি আপনার স্বপ্ন মনে হয়? না, এখন এটা মনে হচ্ছে না। আপনি যে বাস্তবে আমার সামনে দাঁড়ান, এটা দেখতেই পাচ্ছি। আচ্ছা, আপনি কি প্রতিদিন এত বেলা করে ঘুমান নাকি? তাহলে প্রতিদিন ওই টাইমে এখানে থাকেন কিভাবে? হ্যাঁ, নাকি ঘুম থেকে উঠে নাস্তা না করে এখানে চলে যান? হ্যাঁ হ্যাঁ, আসলে এটাই করি। প্রতিদিন ওরা আমাকে ঘুম থেকে তোলে, না হয় আম্মু বা ভাবি আমাকে ঘুম থেকে তোলে। আপনি আসলেন কখন আমাদের বাসায়? এই তো কিছুক্ষণ হবে। আপনাদের বাসায় এসে নেয়ার কাছ থেকে শুনি যে আপনি এখনো ঘুমোচ্ছেন, তাই আপনাকে ওঠাতে চলে এলাম। আমরা কথা বলছি, এর মাঝে ভাবি চলে আসে আমার রুমে। ভাবি, কেমন আছেন আপনি? এই তো ভালো, তুমি কেমন আছো? আমি অনেকটা ভালো আছি। তোমাকে তো দেখাই যায় না। আর আগে মাঝে মাঝে নেহার সাথে আমাদের বাসায় আসতে, আর এখন তো একদমই আসো না। আসলে ভাবি, টাইমই হয় না এখন আর আগের মতো। এখন আর তাই আসা হয় না। ভাবি, ঋতু কোথায়? ওকে দেখছি না যে। আজকে এখনো ওঠেনি ঘুম থেকে। ও আচ্ছা ভাবি, আপনার দেবরটা এমন কেন বলুন তো? কেমন আমার দেবরটা? আর তুমি তো ঠিক করেও নিতে পারো। ঠেকা পড়েছে নাকি আপনার দেবরকে যে আমি ঠিক করব? এই রুমে এসছি অনেকক্ষণ হয়ে গেল, এখন পর্যন্ত একটু বসতেও বললো না। আর ভাবি, আপনি চাইলে আমি ঠিক করে নিতে পারি। ভাবি, এটা কেমন কথা? আমাকে ঠিক করার মতো কি আছে বলুন তো? এটা তুমি বুঝবে না, আমি যাকে বলেছি সেই ভালো করে বুঝবে। তোমার এত বুঝতে হবে না, এখন বিছানা ছেড়ে উঠে পড়ো, অনেক বেলা হলো তো। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বের হয়ে দেখি ভাবি চলে গেছে আমার রুম থেকে, কিন্তু অধরা আমার রুম থেকে যায়নি এখন। আমি দেখলাম অধরা আমার কি যেন একটা বই নিয়ে পড়ছে মনোযোগ দিয়ে। অধরা একবার আমার দিকে তাকিয়ে আবারও বইয়ের দিকে মনোযোগ দেয়। আমি কাছে এসে দেখলাম হুমায়ুন আহমেদের গল্প পড়ছে এত মনোযোগ দিয়ে। আপনি গল্প পড়তে ভালোবাসেন? অনেক, যা ভাষায় প্রকাশ করতে পারবো না। আর আমি এই বইটা অনেক জায়গাতে খুঁজেছি, কিন্তু কোথাও পাইনি। তার জন্য এত মনোযোগ দিয়ে পড়ছিলেন? অনেকটা এরকমই। আচ্ছা, আজকে আমি কিন্তু বইটা নিয়ে যাব আমার বাসায়। বইটা পড়া শেষ হলে আবার দিয়ে দিব আপনাকে, ওকে? আচ্ছা, বাসায় যাওয়ার টাইম নিয়ে যেন, আবার পড়া শেষ হলে দিয়ে দিলেই হয়ে যাবে। আমি এটা বলেই রুম থেকে বের হয়ে আসলাম নিচে। আর আমি নিচে আসতেই ভাবি ডাক দেন নাস্তা করার জন্য। আমি নাস্তা করতেই টেবিলের কাছে চলে আসলাম। আমি চেয়ারে বসতেই ভাবি আমার নাস্তা দেয়। আমি নাস্তা খেতে লাগলাম। আমি খাচ্ছিলাম, এরই মাঝে আধারা চলে আসে। ভাবি দেখে আধারাকে বলল, আধারা, চেয়ারে বসে পড়, আমি নাস্তা দিচ্ছি তোমাকে। না ভাবি, আমি বাসা থেকে নাস্তা করে এসেছি, আমি এখন আর নাস্তা করব না। আপনার দেবরকেই বেশি করে খাওয়ান। এই মেয়ে সত্যি অনেক ফাজিল, যা বলার মতো না। এই মেয়ে যার জীবন সঙ্গী হবে তার সত্যি খবর আছে। এটা কেন বলছি নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আফিফ ভাইয়া,
আপনি খাওয়া বাদ দিয়ে কি চিন্তা করছেন? এই মেয়ে দেখি মনের কথা বুঝতে পারে। এই মেয়ে সত্যি অনেক দুষ্টু। আমি মনে মনে ওকে নিয়ে কথা বলছিলাম, এটা বুঝতে পেরে গেল। কই কি ভাবছি আমি? কই কিছু ভাবছি না তো। আপনি বসে পড়েন চেয়ারে, নাস্তা করেন। বাসা থেকে তো অনেক আগেই নাস্তা করেছেন। এখনো কিছু আছে নাকি পেটে? আমি আপনার মতো এত কম খাই না যে এত তাড়াতাড়ি পেট থেকে শেষ হয়ে যাবে। এটা বলতে বলতে আধার আমার পাশের চেয়ারে বসে পড়ে, কিন্তু কিছুই খাচ্ছে না। আমার নাস্তা করা শেষ হতেই না হতেই নেহাও চলে আসে নাস্তা করার জন্য। আজকে শুক্রবার, তাই এত লেট করে নেহাও ঘুম থেকে উঠেছে। নেহা চেয়ারে বসতে বসতে ভাবিকে নাস্তা দিতে বলে। নেহাকেও ভাবি নাস্তা দেয়। অধরা, তুই খেয়েছিস? বাসা থেকে খেয়ে এসেছি। আমি কি এটা তোর কাছে জিজ্ঞাসা করেছি, না আমি বলেছি আমাদের বাসায় এসে কিছু খেয়েছিস কিনা এটা বল। না, ভাবিও অনেক বলেছে, তাকেও না করে দিয়েছি। আসলে আমি বাসা থেকে খেয়ে এসেছি তো, তাই আর ক্ষুধা লাগেনি। হয়েছে, আর বলতে হবে না। এটা বলে নেহার প্লেট থেকে খাবার তুলে আধারের মুখের কাছে নিয়ে হাঁ করতে বলে। আধারা খাবে না, তারপরেও নেহা জোর করে আধারাকে খাইয়া দিচ্ছে। আধারও বাধ্য হয়ে খাচ্ছে। আমার খাওয়া শেষ হলেও ওদের দুজনের পাগলামোগুলো দেখতে লাগলাম। ওদের খাওয়া শেষ হবে তার আগে ওখান থেকে উঠে আমার রুমে চলে আসি। রুমে এসে বাইরে যাব বলেই রেডি হয়ে নিচ্ছি। আমি রেডি হয়ে নিচে চলে আসলাম। আম্মুকে বলে বাসা থেকে বের হব, তখনই আধারা পিছু থেকে ডাক দেয়। কই যাচ্ছেন এখন? আপনি দেখছেন না আমাদের বাসায় একজন অতিথি এসছে? তাকে একটু সময় দেবেন আর তার সাথে গল্প করবেন, তা না করে বাসা থেকে বের হয়ে যাচ্ছেন। আমি এত সময় দিই না কাউকে। আমার বাসায় যে আসুক তাতে আমার কি, এখন বাসা থেকে বের হতে হবে। এটা বলে বাসা থেকে বের হয়ে আসি। আমি বাসার বাইরে এসে ওদের কল দিই। ওদের বলতে সিয়ামকে কল দিই, ওর থেকে জেনে নিই ওরা এখন কোথায় আছে। আমি ওর সাথে কথা বলা শেষ হতে একটা রিক্সা নিয়ে ওদের কাছে চলে আসি। ওদের সাথে কিছুক্ষণ ঘুরে দুপুর 12টার দিকে বাসার কাছে এসে দরজা কলিং বেলটা বাজাতে নেহাই এসে দরজাটা খুলে দেয়। আমি বাসার ভিতরে এসে দেখি আধার আর ভাবি ড্রয়িং রুমে বসে টিভি দেখছে। নেহাও চলে যায়। আমি ওখান থেকে আমার রুমে চলে আসি। আমি রুমে ওয়াশরুমে চলে আসলাম। শরীরটা খারাপ লাগছে, তাই গোসল করে নিলাম। গোসল করে ওয়াশরুম থেকে বের হয়ে আমার রুম থেকে নিচে এসে দেখি ভাবির কাছে বসে আছে ঋতু। আধারা কোলে বসে আছে। আজকে বুঝতে পারছি না ঋতু কেন আমি বাসায় আসার পরও চকলেট চাইলো না। আমার কাছেও আসেনি। আমি আর ভাবি কথা বলছি আর টিভি দেখছি, কিন্তু আধারা মোটেও কথা বলছে না। আধারাকে দেখে মনে হচ্ছে মন খারাপ হয়ে আছে। ওর আবার মন খারাপ কেন হলো সেটা তো বুঝতে পারছি না। আমার টিভি দেখে আর গল্প করে লাঞ্চের টাইম হয়ে গেল। অনেকদিন পরে আবার আম্মু রান্না করলো। আমরা টিভির কাছ থেকে উঠে সরাসরি খাবার টেবিলে চলে আসি। আমরা সবাই মিলে একসাথে লাঞ্চ করছি। আধারের দিকে তাকিয়ে দেখি আধারা মাথা নিচু করে খাবার খাচ্ছে। আমি এটা বুঝতে পারছি না আধারা এত ভদ্র কেন হয়ে গেল। আমার খাওয়া শেষ হতেই আমি আমার রুমে চলে আসি। রুমে এসে খাটে শুতে ঘুমিয়ে পড়ি। বিকালবেলা রাকিবের কলের জন্য ঘুম ভেঙে যায়। আমি ওর সাথে কথা বলা শেষ হতে আমি খাট থেকে উঠে ওয়াশরুমের থেকে ফ্রেশ হয়ে রুম থেকে বের হয়ে আসলাম। আমি নিচে এসে শুনি আধার ওর বাসায় চলে গেছে, সাথে নাকি নেহাও চলে গেছে। রাতে নাকি নেহাকে নিয়ে আসতে হবে। আমাকে এই কথাগুলো বললো আম্মু। আমি আম্মুর কথার উপরে কোনো কথাই বলতে পারি না, তাই রাজি হয়ে যায়। আম্মুকে বলে বাসা থেকে বের হয়ে আসি। বাসা থেকে বের হয়ে বন্ধুদের কাছে চলে আসি। ওদের সাথে ঘুরে রাত 8টার পরে আধারের বাসার কাছে চলে আসি। আধারের বাসার সামনে এসে দরজার কাছে এসে কলিং বেল বাজাতেই আধারে এসে দরজাটা খুলে দেয়। আধারে শুধু ভিতরে আসতে বললো, আর কোনো কথা বললো না আমার সাথে। আমি বাসার ভিতরে আসতে আধারের আম্মু আমার কাছে আসে। আফিফ বাবা, কেমন আছো? ভালো আন্টি, অনেক ভালো আছি। আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। তুমি দাঁড়িয়ে কেন? বসে পড়ো। নেহা ডিনার না করে বাসায় যেতে পারবে না, আর আপনিও না খেয়ে যেতে পারবেন না। আম্মু আপনাদের জন্য রান্না করছে। আমি আর কোনো কথা বললাম না। জানি আমি এখন কোনো কথা বলে লাভ হবে না, তাই চুপ করেই থাকলাম। আর কথা বুঝতে পারছি না আধার আমার উপরে কেন রেগে আছে। ওর কথা শুনে বুঝতে পারলাম ও অনেক রেগে আছে আমার উপরে। আর কোনো কথা বলছে না, কাজের কথা ছাড়া। আমি আর নেহা ডিনার করে আধার আব্বু আম্মুকে বলে বাসা থেকে চলে আসি আমাদের বাসায়। আমি আমার রুমে এসে ঘুমিয়ে পড়ি। সকালে ঘুম থেকে ওঠার পর একটা কল আসে। আমি আমার ফোনটা রিসিভ করার পরে আমি শুনলাম আজকে নাকি আমার স্যার আসবে, আর আন্ডারে আমি এখানে মিশন রেখেছি। তারা নাকি আমাকে আর কয়েকবার কল দিয়েছে, আমি রিসিভ করিনি। আমাকে 10 মিনিটের ভিতরে স্যারের কাছে থাকতে হবে। আমি আর কোনো কথা না বলে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে তাড়াতাড়ি রেডি হয়ে আম্মুকে বলে বাসা থেকে বের হয়ে পড়ি। আম্মু আর ভাবি
পিছু থেকে ডাকাডাকি করছিল নাস্তা করে যাবার জন্য, কিন্তু আমার হাতে তো টাইম নেই। আমি বাসা থেকে আমার স্টাফকে কল দিলাম। সেদিন যেখান থেকে আমাকে তুলে নিয়েছিল সেখানে গাড়ি নিয়ে আসতে বললাম। আমি একটা রিক্সা করে ওখানে চলে আসি। আমি এখানে এসে দেখি গাড়ি নিয়েও চলে এসেছে। আমি তাড়াতাড়ি গাড়িতে উঠে বসি। ড্রাইভারকে বলি গাড়িটা জোরে চালাতে। আমার কথা মতো গাড়ি চালাতে লাগলো। আমার স্যারের কাছে আসতে 4 মিনিট লেট হয়ে গেল। আল্লাহ জানে আজকে কি বলে। আমি তার বাসায় দেখা করতে এসেছি। আমি আমার আইডি কার্ড দেখিয়ে ভিতরে চলে আসলাম। তার সাথে দেখা করতে হলে পরিচয় দিয়ে ঢুকতে হয়। আমি বাসার ভিতরে এসে দেখি স্যার কাদের সাথে যেন কথা বলছে। আমাকে দেখে স্যার আমাকে চেয়ারে বসতে বলে। আমি বসে পড়ি। আর স্যারের সাথে যারা কথা বলছিল তাদের চলে যেতে বলে। স্যারের কথা শুনে তারা চলে যায়। আমি আর স্যার এখন একা। আফিফ, তুমি তো হাঁপাচ্ছ কেন? আর তোমার আসতে তো লেট হলো কেন? সরি স্যার, আজকে আমার একটু ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে, তাই তাড়াহুড়ো করে এখানে চলে এসেছি। তাই একটু হাঁপাচ্ছি আর কি। হয়েছে আফিফ, তোমার আর হাঁপাতে হবে না। তোমার কাজ কত দূর আগালো এটা বলো। যাক বাবা, বেঁচে গেলাম। স্যার কিছু বললো না আমাকে। এইসব জবে টাইম নষ্ট করা যায় না। টাইম টু টাইম সব কিছুই করতে হয়। এতে 1 সেকেন্ড এদিক ওদিক হয়ে গেলে দুর্ঘটনা ঘটে যেতে পারে। আর কোনো মিশনে যাওয়ার টাইমে তো একদর না হলে তো প্রাণও চলে যেতে পারে। স্যার আবার প্রশ্ন করলো। আফিফ, তোমাকে তো একটা প্রশ্ন করা হয়েছে, চুপ করে আছো কেন? আর কি ভাবছো? না স্যার, তেমন কিছু না, আমার কাজ ভালো এগোচ্ছে। তোমার কাজ তুমি এগিয়ে যাও, আমি তোমার সাথে আছি। আর আজকে আমি তোমাকে এখানে রেখেছি কিছু অফিসারদের সাথে পরিচয় করিয়ে দিতে এখানকার। তাদের তোমার কাজে আসতে পারে। আচ্ছা স্যার, আপনি যা ভালো বোঝেন তাই করেন। আচ্ছা আফিফ, তুমি একটু বসো এখানে, আমি রেডি হয়ে আসছি এক্ষুনি। এটা বলে স্যার ওখান থেকে উঠে তার রুমে চলে যায়। কিছুক্ষণ পরে রেডি হয়ে স্যার তার রুম থেকে বের হয়ে আসে। স্যার আমাকে নিয়ে বাসা থেকে বের হয়ে আসে। স্যার তার নিজের গাড়িতে করেও কিছু সাইডি অফিসারের কাছে নিয়ে আসে। তাদের সাথে আমার পরিচয় করিয়ে দেন। তাদের সাথে কথা বলতে বলতে দুপুর হয়ে যায়। আমি এক সাইডে গিয়ে আমার পকেট থেকে ফোনটা বের করি। ফোনটা বাসা থেকে বের হওয়াটা আমি অফ করে দিয়েছিলাম। তাই এখন ফোনটা ওপেন করে আম্মুকে কল দিয়ে জানিয়ে দিলাম রাত ছাড়া আজকে বাসায় ফিরতে পারবো না। আমি এটাও বলেছি যে এক বন্ধুর বাসায় এসেছি, তাই রাত ছাড়া যেতে পারছি না। আম্মু কিছু বললো না। আম্মুর সাথে কথা বলা শেষ হতেই আবারও ফোনটা অফ করে পকেটে রেখে দিলাম। আমি তাদের কাছে আবারও চলে আসি। কই ছিলে আফিফ এতক্ষণ? স্যার একটু সাইডে গিয়েছিলাম আম্মুর সাথে কথা বলতে। ও আচ্ছা, চলো লাঞ্চ রেডি হয়েছে, আমি তোমার জন্য দাঁড়িয়ে আছি। আমি আর স্যার চলে আসি লাঞ্চ করতে। আসলে আমি জবে থেকে জবে ঢুকেছি তখন থেকে আমাকে অনেক ভালোবাসেন। লাঞ্চ করা শেষ হতে ওখান থেকে বের হয়ে আসি দুজনে। আফিফ, এখন আমাকে ফিরতে হবে, কোনো দরকার হলে অবশ্যই জানাবে। আর তোমাকে এখান থেকে গাড়িতে নিয়ে যাবে, আমি আগেই বলে রেখেছি। আচ্ছা স্যার। তারপরে স্যার চলে গেলেন। স্যার চলে যাওয়ার কিছুক্ষণ পরে গাড়ি এসে হাজির হয়ে আমাকে স্যালুট দিয়ে গাড়িতে উঠতে বসতে বলে। আমি গাড়িতে উঠে বসি। আমাকে যে নিতে এসেছে ওর নাম রিফাত, অনেক ভালো একটা ছেলে। আমি যেখানে মিশনে যাই ওকে সাথে করে নিয়ে যাই। স্যার, কোথায় যাবেন এখন? এখানে তো আসা হয় না, তাই চলো একটু ঘুরেই দেখি। আচ্ছা স্যার, তাই ভালো হবে। অনেক দিন হয়ে গেল আপনাদের সাথে কোথাও ঘুরতে যাই না। এই জেলাতে এসে তো একদমই না। এই শহরটা আমাদের, এখানে সিআইডি এর গাড়িতে ঘুরতে দেখলে প্রবলেম হবে, তাই এখানে বসে সম্ভব না। আসলে আমি রাতে বাসায় ফিরবো বলেছি আম্মুকে, তাই এখানে ঘুরতে বের হয়েছি। আমার পকেট থেকে ফোনটা বের করে ওপেন করে নিলাম। এখানে ঘুরতে ঘুরতে বিকেল 4টা বেজে গেল। এখন আমাকে ফিরতে হবে। রিফাত, আমাকে যেখান থেকে পিক আপ করো সেখানে ড্রাইভ করে দিয়ে এসো। হ্যাঁ, অনেক ঘোরা হয়েছে। আমাকে রিফাত সেখানে ড্রাইভ করে দিয়ে চলে যায়। আমি সিয়ামকে কল দিয়ে বাসা থেকে বের হতে বলি। রাকিব, সিয়াম ওরা চলে আসে আমি যেখানে আসতে বলি। কই ছিলি সারাদিন? সকাল থেকে তোকে কল দিয়েই যাচ্ছি, কিন্তু তোকে লাইনেই পাচ্ছি না। এক বন্ধুর বাসায় ছিলাম, ভার্সিটিতে থাকাকালীন পরিচয় হয়েছিল। আন্টিকে কল দেওয়ার পরও সেও একই কথা বলছিল। আচ্ছা এখন এগুলো বাদ দে, তাতে চল কোথাও থেকে ঘুরে আসি। ওখান থেকে একটা পার্কে আসি। আমরা পার্কের ভেতরে একটা বেঞ্চে বসে গল্প করছিলাম। তখনই আমার পিছন থেকে একটা মেয়ে ডাক দেয়। আমি পিছনে তাকিয়ে দেখি রিমি, আমার ভার্সিটির একমাত্র মেয়ে বন্ধু। আরে রিমি, তুই এখানে, তাও আবার এই টাইমে? এখানে এক আন্টির বাসায় এসেছি, আর এই মেয়েটা আমার আন্টির মেয়ে। আমি আমার বন্ধুদের সাথে পরিচয় করিয়ে দিই। আর এই সিয়াম, রাকিব সবগুলো আমার বেস্ট ফ্রেন্ড। ভার্সিটি থেকে চলে আসার পর তো আর আমার সাথে কোনো যোগাযোগ রাখলি না। আফিফ, প্রবলেম কি তোর? আরে আমি এখান থেকে বের হয়ে আসার পরে কারোর সাথে যোগাযোগ হয় না, তাই তোর ফোন নাম্বারটা হারিয়ে ফেলেছি। তাই যেদিন থেকে আমার ফোনটা চুরি হয়ে গেছে সেদিন থেকে হারিয়ে গেছে। ও, এই কারণে তো
তোর ফোনে যতবার কল করেছি সুইচ অফ পেয়েছি। আমি তো ভেবেছিলাম আর কখনো দেখা হবে না। ভালো সময় তোর সাথে দেখা হয়েছে। কেন এই কথা বলছিস তুই? তারপর রিমি আমাকে বলল, কারণ সামনের মাসে বিয়ে ঠিক করা হয়েছে। আমার সব বন্ধুদের দাওয়াত দিয়ে ফেলেছে, শুধু তুই ছাড়া। তুই আমার ভার্সিটি লাইফে বেস্ট ফ্রেন্ড ছিলি। তোকে দাওয়াত দিতে পারবো না ভেবেছিলাম, কিন্তু আল্লাহ তোকে আবার ফিরিয়ে দিল। তোর ফ্যামিলির সবার দাওয়াত, তুই সবাইকে নিয়ে যাবি, আর তোর যতগুলো বন্ধু বান্ধবী সবাইকে। তুই আসবি তো আফিফ? শুভকামনা রইল আমার পক্ষ থেকে। তোর বরকে নিয়ে খুশি থাকিস, এটাই চাওয়া আল্লাহর কাছে। আর আমার একমাত্র বান্ধবীর বিয়ে আমি যাব না, এটা কি করে হয়? সবাইকে নিয়ে যাব। তোরা কি আগের বাসাতে আছিস? আমরা আগের বাসাতেই আছি। আমার বাসায় গেলেও তো পারতি, তুই তাও গেলি না। কেন যাইনি এটা একসময় জানতে পারবি, এখন না হয় ওইগুলো নাই শুনলি। আগে বল, আন্টি আঙ্কেল কেমন আছে? তারা সবাই ভালো আছেন। এখনো তোর কথা স্মরণ করে আব্বু আম্মু। এখন তোর ফ্যামিলির কি খবর বল? এখনো তো তোর বাসায় নিলি না। আমার বাসায় সবকিছু ঠিকঠাক আছে। আর তুই এখানে এসেছিস, কালকে সকাল আমার বাসায় যাবি। আমাদের বাসায় কয়টা দিন বেরিয়ে আসবি, ওকে? কালকে তোর বাসায় যাব। আমি তোর আব্বু আম্মুকে দেখার অনেক শখ, সামনাসামনি দেখার। জানি এটা। সিয়াম ভাইয়া, আফিফকে নিয়ে যাই, একটু প্রবলেম হবে আপনাদের। না, অনেকদিন পর আপনাদের দেখা হয়েছে, এখন তো ওকে ছাড়তেই হবে। ধন্যবাদ আপনাদের। আচ্ছা আফিফ, চল আমার সাথে। তারপরে রিমি আমার হাত ধরে ওখান থেকে নিয়ে আসলো। সারা বিকেলবেলা ওর সাথে ঘোরাঘুরি করলাম। ঘোরাঘুরি করে রেস্টুরেন্ট থেকে কফি খেলাম। আমি, রিমি আর ওর আন্টির মেয়ে। কখন যে সন্ধ্যা হয়ে গেল টেরই পেলাম না। রিমিকে ওর আন্টির বাসায় নামিয়ে দিয়ে রিক্সা করে বাসায় ফিরছি। আজকে আপনাদের কাছে ভার্সিটি শেষ হওয়ার পরে একটা বছর কোথায় ছিলাম, এটা কার কার জীবনে ঘটুক আর না ঘটুক, আমার জীবনে ঘটেছিল। আমার ভার্সিটির এক্সাম শেষ হওয়ার পরেই কিছুদিন পরে বাড়ি ফিরে আসতে চেয়েছিলাম। এক্সাম শেষ, দেখা পরের দিন। সব বন্ধুরা আড্ডা দিতে দিতে রাত হয়ে গিয়েছিল, তাই ওরা ওদের বাসায় চলে গিয়েছিল। তাই আমিও একটা রিক্সা করে একা একা বাসায় ফিরছিলাম। দেখলাম রাস্তার মাঝে একটা লোককে কিছু মানুষ, তার ভিতরে একটা মানুষ ওই লোকটার দিকে বন্দুক তাক করে আছে, সেই লোকটার দিকে। এটা দেখে যে আমাকে রিক্সা চালিয়ে নিয়ে যাচ্ছিল, সে আমাকে একা রেখে পালিয়ে যায়। আমি এখন কি করবো সেটা বুঝতে পারছিলাম না। আমার সামনে একটা মানুষকে এইভাবে মেরে ফেলবে, এটা তো আমি হতে দিতে পারি না। তাহলে কিছুতেই নিজেকে ক্ষমা করতে পারবো না। না, আমি এমনিতেই অনেকটা সাহসী ছেলে, তাই আমি রিক্সা থেকে নেমে পড়ি লোকটাকে বাঁচাতে। আমি কি করব না করবো এটাই ভেবে পাচ্ছি না। আচমকা আমি পকেটের কাছে হাত দিয়ে আমার ফোনটা বের করে, যে বন্দুক তাক করে আছে তার মাথাতে ফোনটা দিয়ে মেরে দিই। আমি কাছে গিয়ে ওদের মারতে শুরু করে দিই। ওরা আমার সাথে না পেরে সবগুলো ওখান থেকে পালিয়ে যায়। ওই লোকটা আমার কাছে এসে দাঁড়ায়, যে লোকটাকে মারতে চেয়েছিল। আঙ্কেল, আপনাকে ওরা মারতে চেয়েছিল কেন? কারণ আমি একজন সিআইডি অফিসার। ওদের ভিতরে এক ভাইকে আমি গ্রেপ্তার করি, তাই আমাকে এভাবে একা ভাই মারতে চেয়েছিল। তুমি কে আর এত রাতে কোথায় যাচ্ছিলে? আফিফ ইসলাম। এক্সাম শেষ, তাই বলে বন্ধুদের সাথে আড্ডা দিয়ে বাসায় ফিরছিলাম। তাহলে তোমার পড়ালেখা শেষ? আমার অনার্স শেষ হলো। জব করবে সিআইডিতে? তোমার মতো সাহসী ছেলে দরকার সিআইডিতে। তোমার মতো সাহসী ছেলে আমি কমই দেখেছি। আমি কিছু না ভেবে রাজি হয়ে যাই। আমার এত পড়াশোনা, সাহস সবকিছু কাজে লাগাতে চাই, দেশের জন্য কিছু করতে চাই। লোকটা আমাকে একেবারে সিআইডি অফিসারের জবের ব্যবস্থা করে দেয়। তার একটা কার্ড দিয়ে যায় আর বলে তার সাথে যেন কালকে দেখা করি, আর বলে যে ফোনটা গেছে, ওই ফোনটা কিনে দেবে। এটা বলে সে গাড়ি নিয়ে চলে যায়। আমি ওখান থেকে বাসায় চলে আসি। ওই লোকটার হলো আমার স্যার, যার সাথে আজকে দেখা করে আসলাম। আমি পরের দিনই তার সাথে দেখা করি। সে সবকিছু ব্যবস্থা করে ফেলে, আমার ফোনটাও দিয়ে দেয়। কিন্তু কারো নাম্বার ছিল না আমার কাছে। আমার একটা বদ অভ্যাস, আমি কারো নাম্বার মুখস্থ করে রাখি না, শুধু আমার নাম্বারটা মনে ছিল। আমি ট্রেনিংয়ে চলে যাই। আমার 6 মাস ট্রেনিং শেষ হতেই আমাকে একটা শহরে পোস্টিং করা হয়। আমি ওখানে জব করতে থাকি। আমাকে ওখানে একটা মিশন দেওয়া হয়। আমি মিশনটা ভালোভাবেই শেষ করি। সেখান থেকে আমাকে আমার জেলাতে একটা মিশন দেয়, যেটা এখনো চালিয়ে যাচ্ছি। আপনাদের এত কিছু বলতে বলতে বাসার কাছে চলে আসি। দরজায় কলিং বেল বাজাতে ভাবি দরজাটা খুলে দেয়। ভাবি কিছুই বললো না আজকে। আমি বাসার ভিতরে এসে সরাসরি আমার রুমে চলে আসি। রুমে এসে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে নিই। আগে ওয়াশরুম থেকে বের হয়ে দেখি আমার ফোনটা বাজছে। আমি ফোনটা হাতে নিয়ে দেখি অচেনা একটা নাম্বার থেকে কল দিয়েছে। আমি রিসিভ করি। ওপাশ থেকে একটা মেয়ের কণ্ঠ ভেসে আসে। আমি কণ্ঠটা চিনতে ভুল হলো না, মেয়েটা হলো রিমি। রিমি যাওয়ার আগে আমার ফোন থেকে নাম্বারটা দিয়ে গিয়েছিল। কি রে, বাসায় ফিরেছিস? মাত্র বাসা থেকে ফ্রেশ হয়ে নিলাম।
ওয়াশরুম থেকে এসে দেখলাম তুই কল দিয়েছিস, সাথে সাথে রিসিভ করলাম। ওর সাথে কিছুক্ষণ কথা বলে রেখে দিই। আমি খাটে হেলান দিয়ে বসে আছি, তখনই ভাবি ডিনার করতে ডাকতে আসলো। আমি উঠে ডিনার করতে টেবিলে আসি, একসাথে সবাই মিলে ডিনার করতে বসলাম। আমার ডিনার করা শেষ হলে আমি উঠে আমার রুমে চলে আসি। রুমে এসে খাটে শুতেই ঘুমিয়ে পড়ি। প্রতিদিনের মতো সকালে উঠে আজকে নাস্তা করে বাসা থেকে বের হয়ে কলেজের সামনে বসে আড্ডা দিচ্ছি। কিছুক্ষণ পরে দেখলাম আধারা আমাদের সামনে এসে দাঁড়ালো। রাকিব ভাইয়া, সিয়াম ভাইয়া কেমন আছেন? জি, আমরা সবাই ভালো আছি। তুমি কেমন আছো বলো? আমি অনেক ভালো আছি। আমি আবার কার জন্য মন খারাপ করে থাকবো? কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে থেকে ওদের সাথে গল্প করে কলেজ টাইম হওয়ার সাথে সাথে কলেজে চলে যাই। কিন্তু আধারা আজকে একবার আমার সাথে কথা বললো না। ওকে দেখে মনে হচ্ছে আমাকে চেনেই না, আমাকে আজকেই ফার্স্ট টাইম দেখেছে, এরা আমি কখনো দেখেইনি। আধারা মনে হয় আমার উপর প্রচুর রেগে রয়েছে। তা না হলে যে মেয়ে কলেজে যাবার টাইমে আমার সাথে কথা না বলে যেত না, ওই দিন আমাদের বাসায় আসার পর থেকেই কেন জানি রেগে রেগে আছে। আমি এত কিছু ভাবছি কেন? ওর ব্যাপারে কথা বলুক আর না বলুক তাতে আমার কি? আমি কেন ওর কথা ভাববো? আমি এগুলো মনে মনে ভাবছিলাম, তখনই আমার ফোনটা বেজে ওঠে। আমি পকেট থেকে ফোনটা বের করে দেখলাম রিমি কল করেছে। আমি সাথে সাথে রিসিভ করি। কই তুই আফিফ? আজকে না আমাকে তোর বাসায় নিয়ে যাবার কথা, তাহলে এখনো তোর কোনো খবর নেই? নাকি আমাকে তোর বাসায় নিতে চাচ্ছিস না? না নিতে চাইলে বলে দে, আমি যাব না। এই তুই এইভাবে কথা কেন বলছিস? এখন তো এইটা বল, তুই কোথায় আছিস? আমি এখনই তোকে নিতে আসছি, ঠিকানা বল। রিমিও ঠিকানা দেয়। আমি ফোন রেখে দিয়ে ওদেরকে বলে ওখান থেকে চলে আসি। আমি ওখান থেকে সরাসরি রিমির কাছে চলে আসি। আমি এসে দেখি রিমি আর ওর আন্টির মেয়েটা দাঁড়িয়ে আছে। ওই মেয়েটার নাম ফাবিয়া। আমি ওদের নিয়ে আমাদের বাসার দরজার কাছে এসে কলিং বেল বাজাতেই ভাবি দরজাটা খুলে দেয়। আফিফ, এটা কারা তোর সাথে? ভাবি একজন আমার ভার্সিটির বন্ধু আর একজন ওর আন্টির মেয়ে। ও আমাদের বাসায় আসবে অনেকদিন ধরে বলছে, কিন্তু আমি নিয়ে আসিনি। ও আমাদের জেলাতে বেড়াতে এসেছে, এখান থেকে আমাদের বাসায় নিয়ে আসলাম। তারপরে ভাবির সাথে রিমি পরিচয় করিয়ে দিলাম। আমরা ভিতরে এসে চেয়ারে বসে পড়ি। ভাবি আম্মুকে ডাক দিতে গেল। ভাবি আর আম্মু চলে আসলো, সাথে ঋতুও রয়েছে। ঋতু আম্মুকে ছেড়ে আমার কাছে দৌড়ে চলে আসে। রিমি নিজেই নিজের আম্মুর সাথে পরিচয় হয়ে গেল। রিমি এমনিতে দ্রুত মানুষের সাথে মিশে যেতে পারে। আমরা বসে বসে গল্প করতে লাগলাম, আর ভাবি ওদের জন্য নাস্তা বানাতে গেল। ভাবি নাস্তা তৈরি করে নিয়ে আসে, সবাই মিলে নাস্তা করছি আর নানা রকম গল্প করছি। আম্মু এর ফাঁকে রিমি সবকিছুই জেনে নিল। মনে হচ্ছে ওর সাথে আমার বিয়ে দেবে এমন ভাব। রিমি অবশ্য দেখতে এমনিতেই অনেক সুন্দর। রিমি চলে যেতে চাইলো, কিন্তু ভাবি আর আম্মু লাঞ্চ না করে ছাড়ছে না, তাই রিমিও না করলো না। আন্টি, শুনেছি আপনি নাকি অনেক ভালো রান্না করেন। আজকে আপনি রান্না করে খাওয়াবেন আমাকে। আচ্ছা, আমি নিজে হাতে রান্না করব। আম্মু ভাবি রান্না করতে চলে যায়। আমি রিমি আর ফাবি আছি। রিমি ঋতুকে কোলে নিয়ে আমার রুমে আসে। বাহ, তোর রুমটা তো অনেক সুন্দর করে গোছানো। ভার্সিটি থাকাকালীন তোর বাসায় এতবার গেলাম, একবারও তো দেখলাম না এভাবে রুম গোছানো। আমি গোছাইনি, ভাবি নিজে এসে প্রতিদিন গুছিয়ে রাখে। এর জন্য আম্মুর কাছে মন্দ শুনি তো, তাই জানোই তো আমি মন্দ না শুনি, তার জন্য ভাবি গুছিয়ে রাখে। আমাকে দিয়ে এইসব কখনো হয়নি, আর হবেও না এইসব জীবনেও। আচ্ছা, আমাদের সব বন্ধুরা বিয়ে করে নিচ্ছে, তুই এখনো কেন করছিস না? শুনলাম তুই নাকি এখনো করছিস না, সারাদিন ঘুরে কাটাস। আচ্ছা, কালকে বিকালে আমাকে টাইম দিতে পারবি? কিছু কথা ছিল তোর সাথে একা। কেন দিতে পারবো না? এখন কোথায় দেখা হবে জানিয়ে দিস, আমি চলে আসবো। আচ্ছা, এটা আমি পরে বলে দেবো। আমরা সবাই মিলে গল্প করতে করতে দুপুর হয়ে যায়। নেহাও বাসায় আসে, আমার রুমে চলে আসে। নেহাও রিমির সাথে পরিচয় হয়ে যায়। রান্না করতে করতে লাঞ্চের টাইম হয়ে যায়। ভাবি আমাদের লাঞ্চ করতে ডাকে। আমরা সবাই খাবার টেবিলে চলে আসি, সবাই একসাথে খাবার খেতে থাকি। রিমির খাওয়া শেষে আম্মু রান্নার অনেক প্রশংসা করলো। খাওয়া শেষ হতে রিমি আমার সাথে আমার রুমে আসে। রিমি ফাবি আমার খাটে শুয়ে পড়ে। আমি চেয়ারে বসে বসে ফোন টিপতেছিলাম। কিছুক্ষণ পরে চেয়ে দেখলাম ওরা দুজনই ঘুমিয়ে পড়েছে। আমি রুম থেকে বেরিয়ে অন্য রুমে এসে শুয়ে পড়লাম। বিকেলে রিমির ডাকে আমার ঘুম ভাঙলো। আমার ঘুম ভাঙার পরে, আফিফ, এখনো ঘুমাচ্ছিস? আমাকে বাসায় দিয়ে আসবি না, নাকি রাতেও রাখবি আমাকে তোর বাসায়? তোর ইচ্ছে হলো থাকতে পারিস, আমি তো তোকে আর মানা করছি না। হয়েছে, আর কথা না বলে তুই উঠে আমাকে বাসায় নামিয়ে দিয়ে আয়, আমি রেডি হয়ে আছি। আমি উঠে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে রিমির কাছে চলে আসি। রিমি আম্মু ভাবি নেহাকে বলে বাসা থেকে বের হয়ে আসে। বাসা থেকে বের হয়ে এসে আমি গাড়ি বের করলাম। গাড়িতে করে রিমির বাসায় চলে আসি। ওরা দুজনে বাসার সামনে নেমে যায়।
ফাবিয়া আমাকে অনেক জোর করলো ওর বাসায় যাওয়ার জন্য। অন্য একদিন আসবো এটা বলে আমি গাড়ি নিয়ে চলে আসি। আবার বাসায় ফিরে আসি, ওদের বলে দিই আজকের বাসা থেকে বের হব না। আমি বাসায় এসে ঋতুকে নিয়ে ছাদে আসলাম। ছাদে বসে ওর সাথে দুষ্টুমি করতে করতে সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যার পরে আমি আর ঋতু রুমে চলে আসি ঋতুকে নিয়ে। ঋতুকে আমার রুমে নিয়ে আসার কিছুক্ষণ পরে ঘুমিয়ে পড়ি। ভাবি আমাকে ডিনার করতে ডাকতে এসে ঋতুকে আমার রুম থেকে নিয়ে যায়। আমি খাবার টেবিলে এসে দেখি সবাই বসে আছে। সবাই মিলে একসাথে ডিনার করে আমি আমার রুমে এসে ঘুমিয়ে পড়ি। সকালে উঠে আজকে নাস্তা না করেই বের হয়ে আসি। প্রতিদিন যেখানে বসে আড্ডা দিই সেখানে সবাই চলে আসি। কলেজের সামনে আমি এসে ওদের সাথে বসতেই আফিফ, আমি আর প্রতিদিন টাইম দিতে পারবো না। কেন, তোর আবার কি হলো যে হঠাৎ এই কথা বলছিস? কালকে থেকে অফিসে যেতে হবে, অনেক তো হলো, এখন আব্বুকে একটু শান্তি দেই, তাই চিন্তা করলাম আমি সব দেখাশোনা করব অফিসের। এটা তুই ঠিক বলেছিস। আঙ্কেল অনেক কষ্ট করে অফিসটা এত দূরে এনেছেন, এখন তোর উচিত তার সবকিছুই ঠিক রাখা। আমিও তোর সাথে একমত। তুই কালকে থেকে অফিসে যাওয়া শুরু কর, আর মেয়েটাও এর এতদিন তোর জন্য ওয়েট করবে, বিয়েটাও করে ফেল। রাকিব, আফিফ ঠিক বলেছে। আমিও ভাবছি একটা জব করব, আর কত বাবার টাকা নষ্ট করব। আফিফও এখন আর না ঘুরে একটা জব কর, চাইলে আমার অফিসে জয়েন করতে পারিস। না, বন্ধুর মাঝে এখনো বিজনেসে কিছু টানতে হয় না। বন্ধুদের মাঝে যদি কোনো অর্থনৈতিক কিছু ঢুকে গেলে সেখানে বন্ধুত্ব খুব কমই থাকে। 100% ভিতরে 80% বন্ধুত্ব নষ্ট হয়ে যায়, সেটা আমি চাই না। তাই আমি তোদের অফিসে জব করতে পারবো না। অন্য সবার বেলায় হলেও আমাদের বেলায় হবে না। থাক দোস্ত, আমি অন্য কোথাও জবের চেষ্টা করব। আচ্ছা, তুই যা ভালো বুঝিস তাই কর। আমরা কথা বলছি, তার মাঝে আধারা আর ওর কিছু বান্ধবী আমাদের কাছে এসে দাঁড়ায়। শুনলাম কার বাসায় নাকি বান্ধবীকেও নিয়ে যাওয়া হয়, সে নাকি কাউকে টাইম দেয় না তার বাসায় গেলে। তাহলে কালকে কিভাবে দিল? বুঝতে পেরেছি, আধারা এই কথাগুলো আমাকেই বলেছে। আধারা আমাদের বাসায় যাওয়ার পরে আমি এই কথা বলেছিলাম, আমি কাউকে টাইম দিই না আমাদের বাসায় আসলে। আমি এখন বুঝতে পারলাম আধারা কেন আমার উপরে রেগে আছে। কার বাসায় কে বান্ধবী নিয়ে গেল, আধরা আবার কাকে কে টাইম দিল? আমি যাকে বলেছি সে খুব ভালো করেই বুঝতে পেরেছে। আর আপনি জানেন না যে আফিফ ভাইয়ার বাসায় তার বান্ধবীকে নিয়ে গেছিল কালকে? আমার বাসার কালকে যে রিমি আসবে এটা ওরা জানে। এটা তো জানতাম যে আফিফের বাসায় ওর বান্ধবী রিমি আসবে, কিন্তু টাইম দেওয়া না দেওয়া এটা বুঝলা না। সিয়াম, এটা তোর বুঝতে হবে না। আর কিছু বলার আগে আপনার আমার বান্ধবীকে টাইম দেবো নাকি দেবো না এটা আপনাকে কেন বলবো? আপনি কি আমার পার্সোনাল জিনিস জানবেন? আমারই ভুল আপনার সাথে এভাবে কথা বলা। কেন যে আপনার সাথে আগ বাড়িয়ে কথা বলি আমি নিজেই বুঝি না। এটা বলে আধারা চলে যায় কলেজের ভিতরে। আফিফ, মেয়েটা মনে হয় তোকে পছন্দ করে। তুই এভাবে কথা না বললেও পারিস, মেয়েটা অনেক ভালো, তুই ওর সাথে প্রেম করতে পারিস যদি আধারা চায়। আমরা কথা বলে দেখি তোকেও পছন্দ করে কিনা। না, তোরা এটা করিস না। আধারা যদি পছন্দ করে তাহলেও নিজে থেকেই বলবে, তোদের কাউকে বলতে হবে না। তুই জানিস না মেয়েদের বুক ফাটে, তবুও মুখ দিয়ে কিছু বলতে পারে না ছেলেদের। আচ্ছা বাদ দিয়ে এগুলো, আমি কিছু বলতে যাব তখনই আমার ফোনে একটা কল আসে। আমি পকেট থেকে বের করে দেখলাম আমার টিম থেকে কল করেছে রাহাত। আমি ওদের কাছে থেকে একটু দূরে গিয়ে ফোনটা রিসিভ করি। বলুন রাহাত, কি হয়েছে, কোনো খবর আছে কিনা? স্যার, আমাদের একজন ইনফরমেশন দিল কিছু, আপনাকে জানানোর জন্য কল করছি। তারপরে তার থেকে ইনফরমেশনগুলো জেনে নিলাম, তারপর ফোনটা রেখে দিলাম। তারপরে আবার ওদের কাছে চলে আসলাম। আমি আসার পর ওরা কিছু প্রশ্ন করলো না। ওদের সাথে ঘুরে আড্ডা দিয়েই দুপুর 12টা বেজে গেল। তাই যার যার বাসায় চলে যায়, আমিও আমার বাসায় চলে আসি। ভাবি দরজাটা খুলে দেওয়ার পরে আমি আমার রুমে চলে আসি। আমি রুমে এসে চেয়ারে বসতে ঋতু চলে আসি। দৌড়ে ঋতু এসেই চকলেট চাই। আমি ঋতুর জন্য আগে থেকেই চকলেট কিনে রেখেছিলাম। বাসায় আসার আগে আমি চকলেটগুলো বের করে ঋতুকে দিই। ঋতু চকলেট খাচ্ছে, দুষ্টুমি করছে আমার সাথে। নেহা কলেজ থেকে এসেই আমার রুমে চলে আসে। বুঝতে পারছি না নেহা কেন আমার রুমে এই টাইমে আবার। কি হয়েছে, তোকে এরকম লাগছে কেন? ভাইয়া, তুমি আধারাকে কাঁদিয়ে দিলে কেন? মানে আমি কেন আধারাকে কাঁদাবো? তারপরে নেহা যা বললো। ভাইয়া, তুমি আধারাকে কাঁদিয়ে দিলে কেন? মানে কি, আমি কেন আধারাকে কাঁদাবো? আধারা তোমার জন্য কেঁদেছে। আমি এখনো আধারাকে কারোর জন্য কাঁদতে দেখিনি, কিন্তু আজকে তোর জন্য কেঁদেছে। আসলে দোষ আধারার, কেন যে তোমার সাথে গায়ে পড়ে কথা বলে বুঝতে পারছি না। ছেলেরা ভাবে মেয়েরা ইচ্ছায় বা গায়ে পড়ে যদি
ছেলেদের সাথে কথা বলে সে মেয়ে ভালো না, তার চরিত্র খারাপ, আর নানা রকম কথা বলে। আর ছেলেরা বলে দোষ থাকে না। আবার অন্যদিকে ছেলেরা একটা মেয়েকে প্রপোজ করলে সেটা রাইট, আর মেয়েদের যদি কাউকে পছন্দ হয় একটা ছেলেকে প্রপোজ করে এটা ঠিক না। নেহা, তুই আমার বোন হয়ে ওই মেয়েকে সাপোর্ট কেন করছিস? আর এখানে ভালোবাসা, প্রপোজ এইসবের কথা কেন আসছে? আধারা কি আমাকে পছন্দ করে? তা তোমার না জানলেও চলবে, কিন্তু ওর সাথে যা করেছো এটা ভালো হচ্ছে না। এরপর থেকে ওর সাথে ওভাবে আর ব্যবহার করবে না। একটু ভালো ব্যবহার করলে কি হয় ওর সাথে। চাচু চাচু মিয়া বুবুই কি হয়েছে? কিছু না মামনি, চলো এখন তুমি গোসল করবে। আমি ঋতুকে নিয়ে ভাবির কাছে আসলাম। ভাবির কাছে ঋতুকে দিয়ে আমার রুমে আসি। আমিও রুমে এসে ওয়াশরুম থেকে গোসল করে নিই। আমি ওয়াশরুম থেকে গোসল করে বের হয়ে খাটে হেলান দিয়ে শুয়ে আছি। ভাবি আমাকে লাঞ্চ করতে ডাকতে আসলেন। আমি খাট থেকে উঠে খাবার টেবিলে এসে লাঞ্চ করে রুমে চলে আসি। রুমে এসে খাটে শুয়ে পড়তেই ঘুমিয়ে পড়ি। ফোনের শব্দে ঘুম ভাঙে আমার। আমি নাম্বার না দেখেই ফোনটা রিসিভ করি। কে আপনি? এই টাইমে আমাকে কল দিলেন? ওপাশ থেকে আমাকে বলল, ওই তুই ঠিক আছিস তো? আফিফ, আমাকে চিনতে পারছিস না যে? আমি বুঝে গেলাম এটা রিমি। সরি রিমি, আমি ফোনের নাম্বার না দেখে রিসিভ করেছিলাম। হয়েছে, আর বলতে হবে না। তুই না বললি আমাকে নিয়ে বিকেলবেলা বের হবি আজকে? এটার কি হলো? এখনো যে ঘুমাচ্ছিস, এরপর আর কখন বের হবি? আচ্ছা, আমি এখন একটু ফ্রেশ হয়ে বের হচ্ছি। তুই রেডি হয়ে বাসা নিচে থাক, আমি ওখান থেকে তোকে পিক করে নেব। আচ্ছা, আমি রেডি হয়ে নিচে দাঁড়াচ্ছি, তুই তাড়াতাড়ি আয়। এটা বলার সাথে সাথে কলটা কেটে দিয়ে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিচে এসে আম্মুকে বলে বাসা থেকে বের হয়ে আসলাম। আজকে গাড়ি নিয়ে বের হলাম বাসা থেকে। আজকে ওরা আর বিকালবেলা কল দেবে না। সকালে বলে এসেছিলাম আজকে বিকালে একটু রিমিকে নিয়ে ঘুরবো, তাই ওরা এখনো কেউই কল করেনি। 15 মিনিট পরে রিমির কাছে এসে পৌঁছালাম। আমি বাসার নিচে এসে দেখি রিমি আগেই রেডি হয়ে দাঁড়িয়ে আছে। আমি রিমিকে গাড়িতে তুলে নিলাম। রিমি আমার সাইডে বসে আছে আর আমি গাড়ি ড্রাইভ করছি। গাড়িতে ওঠার পর রিমি কোনো কথা বললো না, একদম আমি ওকে পার্কে নিয়ে চলে আসলাম। এক সাইডে গাড়িটা পার্ক করে দুজনে গাড়ি থেকে নেমে একটা বেঞ্চে বসে পড়ি, পার্কের ভিতরেই দুজনে। আচ্ছা আফিফ, তুই নাকি আমাকে কি বলবি? আমি একটা মেয়েকে প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছি। আমার মনে হয় মেয়েটাও আমাকে অনেক পছন্দ করে। এখন মেয়েটাকে আমি কি করে বলবো যে তাকে আমি ভালোবাসি, বা কি করলে মেয়েটা বুঝবে যে তাকে আমি পছন্দ করি? আমি মেয়েটাকে বুঝতে দিই না যে আমি তাকে পছন্দ করি। এখন তুই একটা মেয়ে হয়ে অবশ্যই বলতে পারবি মেয়েটা কি করে বুঝবে। বুঝলাম। এতদিনে আমার বন্ধু কারো প্রেমে পড়েছে। কে সেই ভাগ্যবতী মেয়ে শুনি? এটা সময় হলেই জানতে পারবি। এখন কি করতে হবে এটা আগে বল। তুই মেয়েটাকে সরাসরি প্রপোজ করে দে, মেয়েটা যখন পছন্দ করে। এটা কি ঠিক হবে রিমি? এটা ঠিক হবে। যা বলেছি তুই তাই করবি। আচ্ছা, ভেবে দেখি কি করতে পারি। রিমি আর কিছু ইনফরমেশন দিল, কি করলে বুঝতে পারবো না বুঝবো। রিমিকে নিয়ে বিকালবেলা অনেক ঘোরাঘুরি করলাম। ইউনিভার্সিটিতে পড়াকালীন প্রতিদিন যেভাবে ঘোরাঘুরি করতাম আজকে তেমনটাই ঘুরেছি ওর সাথে। ওকে আইসক্রিম, ফুচকা সবই খাওয়ালাম আমার টাকায় কিনে। আমার জব থেকে যে টাকা পাই সব টাকা থেকে যায়, আমার যা লাগে ওর বাসা থেকে দেওয়া হয়, তাই জবে টাকাগুলো খরচ হয় না। আমি রিমিকে সন্ধ্যার কিছুক্ষণ আগে বাসায় নামিয়ে দিয়ে আসি ওর আন্টির কাছে। আমি রিমিকে নামিয়ে দিয়ে বাসায় চলে আসি। নেহা দরজাটা খুলে দেওয়ার পরে ভাবির রুমে আসি ঋতুকে নিতে। আমি ঋতুকে নিয়ে আমার রুমে চলে আসি। ঋতু আমার সাথে দুষ্টুমি করতে করতে ঘুমিয়ে পড়ে। ভাবি আমাকে ডিনার করতে ডাকে, এসে ঋতুকে নিয়ে যায়। তারপরে আমি খাবার টেবিলে এসে বসতেই, কিরে আফিফ, তুই কি এভাবে ঘুরে জীবন কাটাবি? বিয়ে শাদী তো করতে হবে, এভাবে ঘুরে কাটালে কে মেয়ে দিবে তোকে বল? না আমি আর ঘুরে কাটাবো না, একটা চাকরি খবর পেয়েছি, সেখানে জয়েন করব কিছুদিনের ভেতরে। আমি যে জবটা ঠিক করেছি তোর জন্য, ওইটা করলে তো পারিস। না ভাইয়া, আমি যে চাকরিটা পেয়েছি ওটাই করব। আচ্ছা, তুই যা ভালো মনে করিস তাই হবে। আর যে চাকরিটার কথা বলছিস সে চাকরিটা না হলে আমি যে চাকরিটা ঠিক করেছি আমার বন্ধুর অফিসে, ওটা করবি। আচ্ছা, আমি এতগুলো চাকরি একসাথে কিভাবে করব? আমি যেটা করতে চেয়েছি ওটা আগে দেখি, তারপরে দেখা যাবে। আমার কি কপাল, মানুষ খুঁজেও চাকরি পায় না, লক্ষ লক্ষ টাকা নিয়ে বসে আছে একটা চাকরির আশায়। আর আমি চাকরি করব না, তারপরেও কতগুলো চাকরির অফার আসে। আসলে মেধাবীদের এখনো চাকরির অভাব হয় না, যদি তারা মেধা কাজে লাগাতে পারে। আমি এই কথাগুলো ভাবছিলাম।
এরই মাঝে ভাবি যা বললো আমি তত শুনি অনেকটা অবাক হয়ে যাই। ভাবি বললেন যে আফিফ, এভাবে আফিফ যদি জবটা করে তাহলে কিছুদিনের ভেতরেই আদারাকে আফিফকে বউ করে এই ঘরে নিয়ে আসবো। ভাবি এটার মানে কি? আমি তো কিছুই বুঝতে পারছি না। আদারাকে কেন আমার বউ করে এই ঘরে নিয়ে আসবো? আমি ঠিকই বলেছি, আধারাকে তোমার জন্য পছন্দ করে রেখেছে সবাই, আর আদারাও তোমাকে অনেক পছন্দ করে। আমি কিছু বলতে যাব তখনই। আফিফ মেয়েটা খারাপ না, অনেক লক্ষ্মী একটা মেয়ে, ওকে নিয়ে তুই অনেক ভালো থাকতে পারবি। আধারাকে আমি যেদিন থেকে দেখছি ওই দিন থেকেই পছন্দ করে রেখেছি, শুধু তোর জন্য। অনেকবার আমাদের বাসাতেও এসেছে ও। আমি এখানে কি বলবো কিছুই বুঝে উঠতে পারছি না। যেখানে সবাই রাজি সেখানে এখন আমার সাথে কথা বলাটা একদম সাজে না। আমি আর কোনো কথা বললাম না, চুপচাপ ডিনার করে খাবার টেবিল থেকে উঠে রুমে চলে আসলাম। রুমে এসে খাটে শুয়ে পড়তেই ঘুমিয়ে পড়ি। সকালে আম্মু আমাকে ঘুম থেকে তুলে আমার রুম থেকে চলে যায়। আম্মু যাবার পর আমিও খাট থেকে উঠে পড়ি। আমি উঠে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে নিলাম। আজকে থেকে তো আর ওখানে বসে আড্ডা হবে না, যার যার জব নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি। আমি আর প্রতিদিনের মতো ঘুম থেকে উঠেই সকালে বাসা থেকে বের হলাম না। আমি নাস্তা করতে টেবিলে আসলাম। আমি নাস্তা করছি, তখনই একটা কল আসে। আমি রিসিভ করি। আমাকে নাকি আজকে স্যারের সাথে দেখা করতে হবে, এর জন্য কল করেছে স্যার। আমি এখনই আসছি, এটা বলেই কলটা কেটে দিয়ে নাস্তা করে রুমে এসে রেডি হয়ে নিলাম বাইরে যাওয়ার জন্য। রেডি হয়ে রুম থেকে বের হয়ে আম্মুকে বলে বাসা থেকে বের হয়ে আসি। বাসা থেকে বের হয়ে একটা রিক্সায় উঠে পড়ি। রিক্সা চড়েই আজকে স্যারের কাছে যাচ্ছি। 20 মিনিট পরে স্যারের ঠিকানাতে এসে পৌঁছে যায়। স্যারকে সালাম দিয়ে তার কাছে যাই। কেমন আছেন স্যার? আপনি হঠাৎ আমাকে ডাকলেন যে? আমি ভালো আছি, তুমি কেমন আছো? আমি তো ভালোই আছি স্যার। আমি এখানে ডেকেছি কিছু কথা বলার জন্য। জি স্যার, বলেন কি বলার জন্য ডেকেছেন? আফিফ, তোমাকে এই মিশনটা 5 দিনের ভিতরে শেষ করে অন্য একটা মিশন কমপ্লিট করতে হবে। উপর থেকে অর্ডার এসেছে। ওকে স্যার, আমি এই 5 দিনের ভেতরে এই মিশনটা কমপ্লিট করতে পারবো। আমরা ওদের বিরুদ্ধে অনেকটা ইনফরমেশন জোগাড় করে ফেলেছি। জানি তুমি এই কাজটা ভালোভাবে শেষ করতে পারবে, তার জন্য তোমাকে দেওয়া হয়েছে মিশনটা কমপ্লিট করতে। আর এই মিশনটা শেষ হলে তোমার নাম দেশের সবাই জানতে পারবে, আর গোপনভাবে তোমাকে মিশন শেষ করতে হবে না এরপরে। স্যার, আমিও চাই আমার নাম সবাই জানুক। আমার পরিবার থেকে অনেক চাপ আসছে কিছু করার জন্য, তাদের বলতে পারছি না যে আমি একজন সিআইডি অফিসার। আমি এখনো বেকার নেই। আচ্ছা স্যার, তাহলে আমি এখন যাই। এটা বলি স্যারকে সালাম দিয়ে তার কাছ থেকে চলে আসি। আমি ওখান থেকে বের হই আমার স্টাফকে কল দিলাম আমার সাথে দেখা করতে অফিসে, আর আমার জন্য গাড়ি পাঠাতে বলি। কিছুক্ষণের ভেতরে আমার জন্য গাড়ি পাঠানো হয়। আমি গাড়িতে উঠে সরাসরি অফিসে চলে আসি। আমাকে সবাই সালাম দেয়। আমার আন্ডারে যতজন কাজ করছে সবাই এসেছে। আমি তাদেরকে বলে দিলাম আমাদের হাতে মাত্র 5 দিন রয়েছে এই মিশনটা শেষ করার জন্য। আমাদের সব ইনফরমেশন রেডি করতে হবে এই কয়েকদিনের ভিতরে, তারপরে গ্রেফতার করতে হবে এর সাথে যারা যারা জড়িত আছে সবাইকেই। আমি সবকিছুর ফাইলগুলো দেখতে দেখতে দুপুর হয়ে যায়, তাই আমি তাদের বুঝিয়ে দিয়ে বাসায় চলে আসি আর বলে আসি বিকালবেলা আবার দেখা করব। আমি অফিস থেকে বের হয়ে রিক্সা নিয়ে বাসায় চলে আসি। ভাবি দরজাটা খুলে দেওয়ার পরে আমি সরাসরি আমার রুমে এসে ওয়াশরুম থেকে গোসল করে নিই। আমি গোসল করে ওয়াশরুম থেকে বের হতেই আম্মু লাঞ্চ করতে ডাকতে আসলো। আমি আম্মুর সাথেই চলে আসি খাবার টেবিলে। আমার খাওয়া শেষ হতে টেবিল থেকে উঠে রুমে এসে খাটে শুতেই ঘুমিয়ে পড়ি। বিকেলে রিমির ফোন দেওয়ার কারণে ঘুম থেকে জেগে যায়। রিমি ওর সাথে দেখা করতে বলে, কিন্তু আজকে দেখা করতে পারবো না বলে ফোনটা রেখে দিই। আমি উঠে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে রেডি হয়ে বাসা থেকে বের হয়ে সকালের মতো রিক্সা নিয়ে অফিসে চলে আসি। স্টাফদের সাথে নানান বিষয় নিয়ে কথা বলি। আমি সন্ধ্যার পরে বের হয়ে বাসায় চলে আসি। বাসায় এসে আমার রুমে আসার সাথে সাথে ঋতু চলে আসে। আজকে আমার কাছে আসার টাইম পাইনি বলে এখন আমার কাছে চকলেট চাই। আমি ওর জন্য দুপুরে চকলেট নিয়ে আসছিলাম, কিন্তু দেওয়া হয়নি। আমি সেইগুলো এনে ঋতুর হাতে দিই। ঋতু চকলেট খাচ্ছে আর আমার সাথে দুষ্টুমি করছে। আমি ঋতুর সাথে দুষ্টুমি করছি। এর মাঝে আমার ফোনে একটা অচেনা নাম্বার থেকে কল আসে। আমি রিসিভ করতেই কথা বলছে না। কিছুদিন ধরেই অচেনা নাম্বার থেকে কল দিচ্ছে, কিন্তু ফোনটা রিসিভ করলে আর কোনো কথা বলছে না। আমি কথা বলে না দেখেই ফোনটা রেখে দিই। ঋতু আমার সাথে দুষ্টুমি করতে করতে ঘুমিয়ে পড়ে। ভাবি আমাকে ডিনার করতে ডাকতে আসে। ঋতুকে নিয়ে যায় আমার রুম থেকে। আমি রুম থেকে বের হয়ে খাবার টেবিলে চলে আসি। সবাই মিলে একসাথে ডিনার করে আমি আমার রুমে চলে আসি। আমি রুমে এসেই খাটে শুতেই ঘুমিয়ে পড়ি। সকালে আমি ঘুম থেকে জেগে যা দেখলাম, আমি দেখে এক প্রকার ভয়ই পেয়ে যাই। আমি ঘুম থেকে জেগে দেখি আধারা আমার সামনে দাঁড়িয়ে রয়েছে। আমি বুঝতে পারছি না আধারা এত সকালে আমাদের বাসায় কেন, আর বাসায় আসলো আমার রুমে কেন। সেদিনকে আমি যা বলেছি তার জন্য নাকি কান্নাও করেছে। আবার সেই মেয়ে নিজে থেকেই আমার কাছে, তাও আবার আমার রুমে। আমি তো কিছুই বুঝতে পারছি না এই মেয়ে আমার কাছে কি চায়।
যত দূরে সরিয়ে দিতে চায় এই মেয়ে ততটাই আমার কাছে চলে আসে। আমি ভাবনা থেকে বের হয়ে আসি। আপনি কি সত্যিই আমার রুমে এসেছেন এত সকালে? কেন, কোনো সন্দেহ আছে নাকি আপনার? আর বিশ্বাস না হলে আমাকে চিমটি কেটে দেখতে পারেন। সত্যি আমি আপনার কাছে এসেছি কিনা তার প্রমাণ পেয়ে যাবেন। না, তার আর প্রয়োজন নেই। আমার কথা যখন উত্তর দিচ্ছেন তাহলে আপনি সত্যিই আমার চোখের সামনে দাঁড়িয়ে আছেন। স্বপ্নে মানুষ যাই করুক না কেন এইভাবে তো প্রশ্নের উত্তর দিতে পারে না। কিন্তু আপনি এত সকালে আমার রুমে কেন? কেন, এত সকালে কি আপনার রুমে আসা বারণ আছে নাকি কারো? না, কিন্তু একটা অচেনা মেয়ে এত সকালে একটা অচেনা ছেলের রুমে আসবে কেন? এটা কেমন দেখায় না? তো এসে যখন পড়েছেন এই চেয়ারে বসে পড়ে। আধারে কিছু না বলে চেয়ারে বসে পড়ে। আচ্ছা, আপনাদের এখন আর কলেজের সামনে আড্ডা দিতে দেখি না কেন? আপনি বা আপনার কোনো বন্ধুদেরও না? আসলে আমি যাদেরকে নিয়ে ওখানে বসে আড্ডা দিতাম সবাই জবে ঢুকে গেছে। তারা এখন তাদের জীবনের কিছু করার জন্য ব্যস্ত হয়ে পড়েছে। শুনলাম আপনিও নাকি জবে জয়েন করেছেন। কে বলেছে এই কথা? নিশ্চয়ই নেহা বলেছে। তাহলে নেহার কাছ থেকে আমার সব খবর নেওয়া হয়, তাই তো? কেন নেওয়া হয় সেটা জানতে পারি কি? এখনো যদি বুঝতে না পারেন তাহলে আমার কিছুই করার নেই। আপনি এতটা মেধাবী হয়েও বুঝতে পারেন না একটা মেয়ে একটা ছেলের কাছে কি চায়? আমি বুঝতে পারি না। আপনি যা চাইছেন সরাসরি বলে দিন। না থাক, আপনার জানতে হবে না। আমি কিছু না বলে খাট থেকে উঠে পড়লাম। আচ্ছা, আপনার কিছু বলতে হবে না। এখন আর আমাকে ফ্রেশ হতে হবে। আমার একটু কাজ আছে, বাসা থেকে বের হতে হবে। এটা বলেই আমি আধারে কোনো কথা না শুনে ওয়াশরুমে চলে আসলাম। আমি ওয়াশরুম থেকে বের হয়ে দেখি সেই দিন যে বই এটা পড়েছিল সেই বইটা পড়ছে। সেদিনকে আমার উপর রাগ করে বইটাও নেয়নি। আপনি সেই দিন বইটা নেননি কেন? ওই দিনের কথা বাদ দিন, আজকে কিন্তু আমি বইটা নিয়ে যাব। আচ্ছা, আজকে নিয়ে যান। আমার পড়া শেষ অনেক আগেই। আমার কোনো প্রবলেম নেই এখন বই নিলে। আমি নাস্তা করব, আমার বাসা থেকে বের হব। আপনি চাইলে রুমে থাকতে পারেন। এটা বলে আমি নাস্তা করতে টেবিলে চলে আসি। আমি নাস্তা করছি, কিছুক্ষণ পরে আধারা আর নেহা এসে চেয়ারে বসে পড়ে। আজকে আধারা নিজে থেকেই নাস্তা করছে। আমার নাস্তা করা শেষ হতেই আমি আমার রুমে এসে রেডি হয়ে নিই অফিসে যাওয়ার জন্য। আমি রেডি হয়ে নিচে চলে আসি। নিচে এসে দেখি আধারা, ভাবি, নেহা বসে বসে গল্প করছে। আমি আধারার পাশে সাইডে বসে পড়ি। আমি আধারা কানের একটু কাছে গিয়ে বললাম, আজকে বিকেলবেলা আমার সাথে দেখা করতে পারবে কিনা? আমি বলতে আধারা চিৎকার দিয়ে ধরে। আমি মানা করে দিই। আধারাও আমার কানের কাছে এসে বলে রাজি, আর বলে আমি যেন বাসায় নিচে বলে যাই 4টায়, জাস্ট টাইমে। আমি হ্যাঁ বলে ওখান থেকে উঠে আম্মুকে বলে বাসা থেকে বের হয়ে আসি। আমি বাসার বাইরে এসে একটা রিক্সা ডাক দিয়ে রিক্সায় উঠে অফিসে চলে আসি সরাসরি। আমি অফিসে এসে দেখি সবাই চলে এসেছে আগে থেকেই। আমি অফিসে ঢোকার পরে আমাকে সবাই সালাম দেয়। আমি সবাইকে রেডি হতে বলি, অফিস থেকে বের হতে হবে। আজকে অনেক মিশন রয়েছে। সবাই যার যার প্রশিক্ষণ নিয়ে নিল। আমি 7 জনকে নিয়ে বের হলাম ওরে নিয়ে, গাড়ি নিয়ে একজনকে গ্রেফতার করতে। যাকে গ্রেফতার করতে এসেছি তিনি একজন নাম করা ড্রাগস ব্যবসায়ী, আর অনেক ক্লেম আছে তার নামে। তার বাসা থেকে তাকে গ্রেফতার করে নিলাম। তাকে নিয়ে অফিসে চলে আসি সরাসরি। আজকে কোনো মিশন নেই, তাই সবাই বাসায় চলে আসি। সবকিছু গুছিয়ে বাসায় আসতে 2টা বেজে গেল। আমি বাসায় এসে সরাসরি আমার রুমে এসে ওয়াশরুম থেকে গোসল করে অনেক ক্ষুধা লেগেছে, তাই খাবার টেবিলে চলে আসি। আমি খাবার টেবিলে আসলেই ভাবি আমাকে খাবার দেয়। ভাবি, ঋতু কই? কিছুক্ষণ আগে ঘুমিয়ে পড়েছে। আমি আর কোনো কথা না বলে খাওয়া শেষ হতেই আমার রুমে এসে ফোনের শব্দে আমার ঘুমটা ভেঙে গেল। আমি ফোনটা হাতে নিয়ে দেখি সেই অচেনা নাম্বার থেকে কল এসেছে। আমি কলটা রিসিভ করি। কলটা রিসিভ করার পরে ওপাশ থেকে শুনলাম একটা মেয়ের কণ্ঠ। তা আবার মেয়েটা আধারা। তাহলে আধারা আমাকে এতদিন কল দিত কিন্তু কথা বলতো না। আজকে বুঝতে পারলাম কল রিসিভ করার পরেও কেন কথা বলতো না ওই অচেনা নাম্বার থেকে। ওপাশ থেকে, আমি অধরা, আপনি এখন কোথায়? আমাকে নিয়ে না বিকেলে বের হবার কথা। আপনি তাহলে এতদিন কল দিতেন আর তারপরেও কথা বলতেন না? আমার নাম্বার কোথায় পেলেন? আপনার নাম্বার আমার ভাবির কাছ থেকে নিয়েছিলাম, আর এতদিন কথা বলার সাহস পাইনি তাই কথা বলিনি, শুধু আপনার কণ্ঠ শুনতাম কল দিয়ে। তাহলে আজকে এত সাহস কোথায় পেলেন? এটা আমি নিজেও জানি না আজকে আমার এত সাহস কোথা থেকে এলো। এখন বলেন, আপনি এখন কোথায়? আমি তো ঘুমাচ্ছিলাম। কেন? কেন আবার কি? আপনি না বললেন আমাকে নিয়ে ঘুরতে যাবেন বিকেলে, এখন আবার বলছেন কেন? আরে আমি সেই সময় মজা করছিলাম। এটা বলার পরে দেখলাম আধার ওপাশ থেকে কোনো কথা বলছে না, আর মনে হয় মন খারাপ করে নিয়েছে। তারপরে আমি বললাম, আরে আমি তো মজা করছিলাম। আপনি রেডি হয়ে বাসা নিচে দাঁড়ান, আমি এক্ষুনি রেডি হয়ে আসছি। ওধারে আধারা জবাব দিল আর বলল, আধারা নাকি অনেক আগে রেডি হয়ে আছে, এখনই আমাকে যেতে বলছি। আমি বলে রেখে দিয়ে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বের হয়ে রেডি হয়ে দিচ্ছি। তখনই আমার ফোনটা আবারও বেজে উঠলো।
আমি ফোনটা হাতে নিয়ে দেখলাম রিমি কল দিয়েছে। আমি সাথে সাথে রিসিভ করি। কই তুই? কোনো খোঁজ খবর নেই তোর। কোনো খোঁজ খবর নেই কেন? এটা কিছুদিনের ভেতরেই জানতে পারবি। কেন, তুই মিনিস্টার হয়ে যাবি নাকি যে এই কথা বলছিস? এটা দেখতে হলে আর কিছুদিন ওয়েট কর, আমি কি হয়ে যাই। আচ্ছা বাবা, ওয়েট করলাম। এখন বল, তুই কোথায় আছিস? বলছিলাম না আমি একজনকে ভালোবাসি, তার সাথে দেখা করতে যাচ্ছি। তুই চাইলে যেতে পারিস। আমি তো তাকে দেখার জন্য সেই দিন থেকেই ওয়েট করে আছি। আচ্ছা, আমি রেডি হয়ে বাসার নিচে দাঁড়িয়ে আছি, তুই নিয়ে যাস। আচ্ছা, আগে তাকে পিক আপ করে তোর সাথে নিয়ে একসাথে ঘুরতে যাবো, ঠিক আছে? আচ্ছা, তাই কর তাহলে। এটা বলে রিমি কলটা কেটে দেয়। আমি রুম থেকে বের হয়ে আম্মুকে বলে গাড়ির চাবি নিয়ে বাসা থেকে বের হয়ে আসি। বাসা থেকে বের হয়ে আমি নিজেই গাড়ি ড্রাইভ করে আধারাদের বাসার কাছে যাচ্ছি। আমি আধারাদের বাসার নিচে দেখলাম আধারা আগেই এসে দাঁড়িয়ে আছে। মনে হচ্ছে অনেকক্ষণ আমার জন্য ওয়েট করে আছে। আধারাকে অনেক সুন্দর লাগছে এই পোশাকটাই। আধারাকে এমনিই অনেক সুন্দর লাগে, কিন্তু আজকে আমার পছন্দের নীল রঙের পোশাক পরেছে, এর জন্য সৌন্দর্যটা বৃদ্ধি পেয়েছে। আধারা আমার গাড়ির কাছে এসে বলল, কি দেখছেন এমন করে? কই কিছু না তো, কি দেখবো? এটা বলেই আমি গাড়ির পাশে দরজাটা খুলে দিই, আর আধারা আমার পাশে উঠে বসে পড়ে আর আস্তে আস্তে বলতে থাকে, কি দেখছেন আমার দিকে চেয়ে? আমি বুঝতে পারিনি। দেখবে ভালো কথা, আমাকে দেখছে এটা বলে দিতেই হয়, তা না বলে কিনা কিছুই দেখছে না তা বলছে না। আধার এই কথাগুলো বলছে, যে বলেছে আমি সব কথাগুলোই শুনতে পেরেছি। এই মেয়ে সত্যি একটা পাগল। আমার জীবনটাকে কি করে দিয়ে দেওয়া যায়, আমার জীবনে জড়িয়ে আল্লাহ ভালোই জানেন। আমি আর কোনো কথা না বলে গাড়ি চালাতে লাগলাম। রিমির বাসার দিকে আমাকে চুপ করে থাকতে দেখেই, আপনি এরকম চুপ করে আছেন কেন? আমার কাছে একদম ভালো লাগে না এটা। তাহলে কি করবো আমি আবার? কেন আমার সাথে কথা বলবেন? কি কথা বলবো আপনার সাথে? দেখেন, আপনি আর একবারও আপনি আপনি করে বলবেন না আমাকে। আমি কি আপনার বড় যে আমাকে আপনি করে বলেন? এরপর থেকে তুমি করে বলবেন, ওকে? আচ্ছা, এটা বুঝলাম, এখন তুমি বলো আমি শুনি। আধারা নিয়ে নিজেই নানান রকম কথা বলতে লাগলো আমাকে। আধারা একা একাই বকবক করেই যাচ্ছে, আর আমি কিছু বলছি না, শুনে যাচ্ছি। আধারা বাসা থেকে 22 মিনিট পরে রিমির বাসার নিচে এসে পৌঁছে যায়। রিমি নিজেই গাড়ির পিছনে দরজা খুলে বসে পড়ে। রিমির গাড়িতে ওঠার পর আমি এখনকার একটা পার্কে নিয়ে আসি। আমি ওদের দুজনকে নিয়ে একটা বেঞ্চে বসে পড়ি। আমি একটা জিনিস খেয়াল করে দেখলাম, রিমি গাড়িতে ওঠার পরে একদম চুপ করে গেল। আধারা, আমি কিছুই বুঝতে পারছি না, আধারা রিমিকে গাড়িতে ওঠানোর পরে চুপ করে আছে কেন? আচ্ছা আধারা, তোমাকে ওর সাথে পরিচয় করিয়ে দিই। তার দরকার নেই, যা বোঝার আমি বুঝে গেছি। আপনি সেই দিন এই মেয়েকেই আপনি আমার পাশে নিয়ে গেছিলেন। তা ঠিক, কিন্তু তুমি কি বুঝে গেলে আমি কিছু বলার আগেই? সবকিছু বলতে হয় না, এমনি বোঝা যায়। আপনি এই মেয়েকে ভালোবাসেন, তাই তো? আরে তুমি যা ভাবছো ওটা ঠিক না। আফিফ আমার বেস্ট ফ্রেন্ড, ওর অন্য কিছু না। আমরা দুজনার। আর তুমি কি ভাবলে আফিফ আমাকে ভালোবাসে? আরে না, আমার বিয়েও ঠিক হয়ে আছে, সামনের মাসেই আমার বিয়ে, বুঝলে? সবকিছু না শুনে অগ্রিম বোঝা ভালো না। মানে আপু, আফিফ আপনার বেস্ট ফ্রেন্ড? ও শুধু আমার বন্ধু, এর বেশি কিচ্ছু না। আসলে আমার বাসা এই জেলায় না, আমি এখানে আন্টির বাসায় এসেছি। আফিফের সাথে আমার পরিচয় ভার্সিটি লাইফ থেকে। ওর বাসা যাওয়ায় আমার আগে থেকেই অনেক ইচ্ছে ছিল, কিন্তু আসা হয়নি। এখন যখন এসেছি তাই ওর বাসাতে ঘুরে আসলাম ওই দিন। সরি আপু, আমি না বুঝে আপনাকে কি কি বলে ফেললাম, কিছু মনে করবেন না। আরে না, আমি কিছুই মনে করিনি। আচ্ছা রিমি, তোরা দুজন আপাতত কথা বল, আমি কিছু নিয়ে আসি তোদের জন্য। এটা বলে আমি এখান থেকে উঠে একটা দোকানে আসি ওদের জন্য আইসক্রিম কিনবার জন্য। আমি দোকান থেকে 3টা আইসক্রিম আর কিছু নিয়ে ওদের কাছে চলে আসি। আমি ওদের কাছে এসে দেখলাম আমি দোকান থেকে 3 জনের জন্য 3টা আইসক্রিম আর কিছু নিয়ে দোকানদারকে টাকা দিয়ে যেগুলো বলেছি সেইগুলো নিয়ে ওদের কাছে চলে আসি। আমি কাছে এসে দেখলাম কিছু বাজে ছেলে ওদের টিজিং করছে। আমি আইসক্রিম আর যেগুলো নিয়ে এসেছি সেগুলো রিমির হাতে দিয়ে বললাম, ভাইয়ারা তোমরা ওদের ডিস্টার্ব কেন করছো, ওদের ভিতরে যেতে দাও। এটা আপনার দরকার কি? আমরা এখানে যা ইচ্ছা তাই করতে পারি। একটা ছেলেকে দেখিয়ে বলে আমি এদের চিনি কিনা। ওদের সবার দাদা লাগে ছেলেটা, কেউ কিছু বলতে পারে না ওদের, আর নানান রকম কথা শোনালো। দেখেন এখন কিন্তু আমার পুরাই মাথা খারাপ হয়ে যাচ্ছে, এরপরে যা হবে ভালো হবে না কিন্তু, বলে দিলাম। ওদের ভিতরে অন্য একটা ছেলে বলে উঠলো, কেন, কি করবি তুই? হ্যাঁ শুনি, তুই কি করবি আমাদের? পুলিশে কল দিব, বলে দিলাম।
এরপর যদি আর কিচ্ছু বলিস তো আমি ওদের পুলিশের কথা শুনে সবাই হাসতে লাগলো। হাসাটাই স্বাভাবিক, কারণ আমাদের দেশের পুলিশ ওদের কিচ্ছু বলবে না, কারণ এরা টাকা দেয় তো। এখন ধরে নিয়ে গেলেও কিছুক্ষণ পরে ঠিকই ছেড়ে দেবে। আমার এই কথা শোনার পরে কিছু ছেলে আমাকে পিছনে ধাক্কাতে লাগলো। আমি নিজেকে কন্ট্রোল করতে পারলাম না, আমি ওদের মারতে শুরু করলাম। আমার সাথে তো ওরা পারবে না, কারণ আমার ট্রেনিং নেওয়া আছে। ওরা তো এটা জানে না যে আমি একজন সিআইডি অফিসার। আমি এর মাঝে কল দিয়ে আমার কিছু লোক আসতে বললাম, আর ফোনে এটাও বলে দিলাম আমাকে যেন এখানে এসে স্যার না বলে। আমি ওদের মারতে মারতে এক জায়গায় করলাম, তারপরেও আমাকে থ্রেট দিয়েই যাচ্ছে। 15 মিনিট পরে আমি যাদের কল দিয়েছিলাম ওরা চলে আসে। ওদের নিয়ে চলে যেতে বললাম, ওদের সবগুলোকে গাড়িতে করে নিয়ে যাই। আমি আবারও বেঞ্চে এসে বসে পড়ি। আমি দেখলাম আধার আর রিমি এখনো আমার দিকে তাকিয়ে রয়েছে। ওদের দেখে মনে হচ্ছে আমাকে এই অবস্থাতে দেখে অবাক হয়েছে। আমার পরিচয় যারা না জানে এখানে সবাই কম বেশি অবাক হয়েছে। এতগুলো ছেলেকে আমি একটা ছেলে মানলাম এইভাবে। আমি বেঞ্চে বসতেই বলল, আফিফ, আমি আগে থেকে জানতাম তুমি অনেক সাহসী ছেলে, কিন্তু এতটা সাহসী ছেলে জানতাম না। আর ধন্যবাদ ওই ছেলেগুলোকে এইভাবে শিক্ষা দেওয়ার জন্য। তোর মতো যদি সবাই সাহসী হতো তাহলে মেয়েদেরকে নিয়ে বাজে কিছু করার সাহস পেত না আজকের সমাজ। হয়েছে, আমাকে নিয়ে আর প্রশংসা করতে হবে না, এটা প্রত্যেকটা ছেলেরই কর্তব্য। আমার পক্ষ থেকেও ধন্যবাদ আপনাকে। সত্যি আপনার মতো ছেলে হয় না, নিয়া সবসময় বলতো, আজকে আমি তা নিজের চোখেই দেখলাম। হয়েছে, এখন আর এগুলো নিয়ে কথা বলতে হবে না। আইসক্রিম আনলাম তোমাদের জন্য, তাও গলে গেল। এখন চলো দোকান থেকে আইসক্রিম কিনে দেবো। হয়েছে, আর আইসক্রিম কিনতে হবে না, যেগুলো দিয়ে এসেছিস ওইগুলা খা, এখানে বস। আমি ওদের ওখান থেকে জোর করে তুলে নিয়ে আসলাম একটা আইসক্রিমের দোকানে। ওদের যার যেটা পছন্দ তাই দিতে বললাম দোকানদারকে। 3 জনে 3টা আইসক্রিম হাতে নিয়ে পার্কটা ঘুরে দেখতে লাগলাম, আর যার যার জীবনের গল্পগুলো বলতে লাগলাম। আর মাঝে মাঝে রিমি আধারাকে বলতে বলে, আধারাকে যে আমি ভালোবাসি, কিন্তু আমি চাচ্ছি না এত তাড়াতাড়ি ওকে ভালোবাসার কথাগুলো বলতে। জানি আমি আধারা আমাকে ভালোবাসে, আমি আর কিছুদিন ওয়েট করতে চাই। আমার এই মিশনটা শেষ হলেই ওই দিনে আধারাকে প্রপোজ করব। সন্ধ্যার পরে আধারা আর রিমিকে নিয়ে পার্ক থেকে বের হয়ে একটা রেস্টুরেন্টে আসলাম। রেস্টুরেন্টে এসে একটি সাইডের টেবিলে বসে নিয়ে চেয়ারে বসে পড়ি। আধারা নিজে থেকে আমার পাশে এসে বসে পড়ে। আমি কিছু বললাম না, আর রিমি আমার সামনাসামনি বসে পড়ে। রিমি রেসিপি দেখেও নিজের পছন্দের খাবার অর্ডার করে। আমার পছন্দ আর রিমির পছন্দ অনেক সেম। ওয়েটারকে ডেকে রিমি নিজেই অর্ডার করে খাবার নিয়ে আসার জন্য। আর খাবার নিয়ে আসার আগে রিমি আগে রেস্টুরেন্টে এসে আমরা কি করতাম, ওয়েটারকে ডেকে রিমি নিজেই খাবার অর্ডার করে। এরই মাঝে আমরা কিছুক্ষণ ছুটি করছিলাম। তার কিছুক্ষণ পরে আমাদের জন্য খাবার নিয়ে আসে। খাবার খাওয়া শেষ হতেই আমি চেয়ার থেকে উঠে খাবারের বিল দিতে আসলাম। আমি বিল দিয়ে আবার ওখানে চলে আসি। আমাকে এক্ষুনি বাসায় যেতে হবে। আচ্ছা, রেস্টুরেন্ট থেকে বের হয়ে তোমাকে বাসায় নামিয়ে দিয়ে আসবো। আমি রিমি আধারা রেস্টুরেন্ট থেকে বের হয়ে গাড়িতে উঠে বসে পড়তেই আধারা আমার পাশে এসে বসে পড়ে, আর রিমি পিছনে বসে পড়ে। আমি গাড়ি ড্রাইভ করে ফার্স্ট টাইম আধারার বাসার কাছে আসি। আধারাদের বাসার সামনে আসতে আধারা গাড়ি থেকে নেমে বাসার ভিতরে চলে যায়। আমি রিমিকে পিছন থেকে সামনে এসে বসতে বলি। আমি কেন সামনে বসবো বল? কেন আবার? আমি কি গাড়ির ড্রাইভার নাকি যে তুই পিছনে বসে থাকবি? আর আমি গাড়ি ড্রাইভ করে তোকে বাসায় নামিয়ে দিয়ে আসবো। হয়েছে, আর কথা বলতে হবে না। এটা বলে রিমি এসে আমার পাশে বসে পড়ে। রিমি আমার পাশে বসতে আমি গাড়ি ড্রাইভ করে রিমির বাসার সামনে নামিয়ে দিয়ে আসি। আর গাড়ি নিয়ে একটু অফিসে যেতে লাগলাম। বিকেলে যে ছেলেগুলো ধরেছিলাম ওদের নিয়ে একটু কথা বলা উচিত, তাই অফিসে যাচ্ছি। আমি রিমির বাসার সামনে থেকে সরাসরি অফিসে চলে আসি। আমি অফিসে ঢোকার সাথে সাথেই সবাই আমাকে স্যালুট করে। আমি যাদের ধরে এনেছি তারা এটা দেখে কিছুটা হলেও অবাক হয়ে যায়। অবাক সবারই হওয়ারই কথা, এটা স্বাভাবিক। আমি অফিসে এসে বিকেলে যাদের ধরে এনেছি ওদের কাছে চলে আসি। আমি ওদের কাছে এসে বললাম যে আমাকে তোরা কি ভেবেছিস আমি সাধারণ কেউ? প্রথমে ভদ্রভাবে কথা বলেছি বলে আমি এইগুলো বলছি, আর পুলিশের কথা বলতেই সবাই ভাবে হাসছিলি কেন? হ্যাঁ, তোদের কোন বাপ আছে আজকে দেখি তো, চল আমি দেখতে চাই আমাকে কি করতে পারে। তোরা চিরিদ আফিফের নাম শুনেছিস? কিছুদিন আগে বড় একটা গ্রাঙ্ক করেছে, কিন্তু তাকে কেউ এখনো দেখেনি। সেই ছেলে আমি, আফিফ ইসলাম। আর তোরা আমাকে ভয় দেখাস আর বলিস আমি তোদের কিচ্ছুই করতে পারবো না। দেখ আমি কি করতে পারি। ওদের ভিতরে যে বড় ভাই সে বলল, আপনি সেই আফিফ স্যার? আমি বুঝতে পারিনি আমি সেই ছেলে। তাহলে আপনার সাথে জীবনেও এমন ব্যবহার করতাম না। আমাদের ভুল হয়ে গেছে। আর আমাদের কোনো বড় ভাই নেই। আসলে আমরা ভেবেছিলাম বড় কারোর নাম বলে। আপনি কিছু মনে করবেন না। সরি স্যার, প্লিজ স্যার, আমাদের এইবারের মতো মাফ করে দেন। এখন আর কারোর সাথে এমন করব না, কথা দিলাম স্যার। তোর কথা শুনে তো মনে হচ্ছে তুই একটা শিক্ষিত ছেলে, তারপরে এইসব করিস? লজ্জা করে না? তো এইভাবে মেয়েদের ইভটিজিং করতে তো ভালোই জানিস, এটা জানিস না? মেয়েদের ইভটিজিং করতে হলে জেল খাটতে হয়।
এত কিছু জেনেও কেন করিস বলতে পারিস? আমি ভদ্রভাবে যখন বারণ করেছিলাম, এখন আমরা কথা শুনলেই পারতিস, তাহলে তো আর এত মার খেতে হতো না, আর এইভাবে ধরেও আনতে হতো না। স্যার, আপনি ঠিকই বলেছেন, তার জন্য এত কিছু হয়ে গেল, এরপর থেকে হবে না। আচ্ছা, আজকে রাতটা এখন এখানে থাক, দেখি কালকে সকালে তোদের জন্য কি করতে পারি। এটা বলে আমি ওদের কাছ থেকে চলে আসি। ছেলেগুলোকে ভদ্র ঘরে ছেলে মনে হয়, এই বয়সে যা করে তাই করেছে, বয়সের দোষে আসলে বিগড়ে গেছে। আমি মনে মনে ভাবলাম পরে হয়তো ঠিক হয়ে যাবে, তাই আমি একবার চান্স দিয়ে দেখতে চাই ছেলেগুলোকে। আমি এবার স্টাফদের সবকিছু গুছিয়ে দিয়ে অফিস থেকে বের হয়ে গাড়ি নিয়ে ড্রাইভ করে বাসার দিকে রওনা দিলাম। আমি গাড়ি ড্রাইভ করছিলাম, এরই মাঝে আধার নাম্বার থেকে আমার ফোনে কল আসে। আমি ফোনটা রিসিভ করি। আপনি এখনো বাসায় যাননি যে? গাড়ির শব্দ পাচ্ছি যে। না, এখনো বাসায় যাইনি, একটু কাজ ছিল তো তাই যাওয়া হয়নি, এখনই যাচ্ছি বাসায়। আচ্ছা, তাহলে বাসায় যান, তারপরে কথা হবে। এটা বলে আধারা কল কেটে দেয়। আমি ফোনটা রেখে দিয়ে গাড়ি চালিয়ে সোজা বাসার ভিতরে চলে আসি। বাসার ভিতরে গাড়ি পার্কিং করে দরজায় কলিং বেল বাজাতে আম্মু এসে দরজা খুলে দেয়। আমি ঘড়ির দিকে তাকিয়ে দেখি 9টার বেশি বেজে গেল। আমি বাসার ভিতরে এসে সরাসরি রুমে চলে আসি। আম্মু কিছুই বলো না। এতটা লেট করে বাসায় ফেরার পরেও জানি না কেন আমি রুমে এসে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে খাটে শুয়ে পড়ি। আমি খাটে শুয়ে পড়তে রিমি কল দেয়। আমি রিসিভ করে ওর সাথে কিছুক্ষণ কথা বলে ফোন রেখে দিই। আমি ফোনটা রাখতেই ভাবি আমাকে ডিনার করতে ডাকতে আসলো। আমি খাট থেকে উঠে খাবার টেবিলে চলে আসি। সবাই মিলে একসাথে ডিনার করে আমার খাওয়া শেষ হতেই আমি রুমে চলে আসি। আমি রুমে এসে দেখি আমার ফোনটা বাজছে। আমি ফোনটা হাতে নিয়ে দেখি আধারা কল করেছে। আমি সাথে সাথে রিসিভ করি। আমার ফোনটা রিসিভ করতে আমি কি করেছি, ডিনার করা হয়েছে কিনা, এসব নানান ধরনের কথাবার্তা বলতে লাগলো। নিজেই এক প্রকার বকাঝকা করতে লাগলো। বোঝা যায় আধারের সাথে কথা বলা শেষ হতেই ফোনটা রেখে দিতে ঘুমিয়ে পড়ি। সকালে আম্মু এসে আমাকে ঘুম থেকে তুলে দেয়। জানেনই তো আমি নতুন জবে জয়েন করেছি, তাই আজকে তাড়াতাড়ি ঘুম থেকে ডেকে তোলেন। আম্মু আমাকে ঘুম থেকে তুলেই আমার রুম থেকে চলে যায়। আমি উঠে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে একেবারে অফিসে যাওয়ার জন্য রেডি হয়ে খাবার টেবিলে চলে আসি। নাস্তা করা শেষ হতে আম্মুকে বলে বাসা থেকে বের হয়ে আসি। বাসার বাইরে এসে একটা রিক্সা নিয়ে অফিসে চলে আসি। অফিসে এসে কালকে যাদের ধরে এনেছি তাদের সবার পরিবারকে কল করে অফিসে আসতে বলি। তাদের অনেক কথা বলে তাদের সাথে ছেড়ে দিই। যাদের কালকে ধরে এনেছিলাম তারা তাদের ছেলে মেয়ে নিয়ে চলে যায়। আমাদের এখানে যে মিশন দেওয়া হয়েছে আর মাত্র 3 দিন রয়েছে, এই 3 দিনের ভিতরে সবকিছু সলভ করতে হবে। আমি তাই নিয়ে তাদের সাথে ডিসকাস করতে লাগলাম। আমাদের হাতে এই মধ্যে অনেক তথ্য এসে পড়েছে। আমাদের হাতে আজকে দিনটাও কেটে গেল। আজকে আমাদের হাতে অনেক ইনফরমেশন এসেছে। আজকে আমি রাতে বাসায় ফিরি আর বাসায় এসে ল্যাপটপ নিয়ে বসে পড়ি অফিসের কাজ করতে। এরই মাঝে আধারা কল দেয়। আজকে আধারার সাথে একবারও কথা হয়নি, তাই কলটা রিসিভ করি। কল রিসিভ করার পরে নানা রকম কথা বলতে লাগলো। দিনে একবার কল করেনি, কোনো খোঁজ খবর নেয়নি, আর নানা রকম কথা শোনাতে লাগলো। এখানে আমার কিছুই বলার নেই, তাই আধারা বলেই যাচ্ছে আর আমি চুপ করে শুনেই যাচ্ছি। আসলে যে কোনো মেয়ে প্রেমে পড়লে আধারা যা বলছে সব মেয়েরাই একই কথা বলতো। তারা যাকে ভালোবাসে তার সবসময় খোঁজ খবর নেই, তার সাথে অল টাইম কথা বলুক, এইসব নিয়ে ভাবে তারা। আমিও চাই, কিন্তু আমার এখন সময় দেওয়ার মতো সময় নেই। তো আমি আধারের সাথে অল্প কথা বলে আবারও কাজ করতে থাকি। কাজ করা শেষ হতেই ডিনার করে রুমে এসে খাটে শুয়ে পড়ি। খাটে শুতেই ঘুমিয়ে পড়ি। আজকেও আম্মু সকাল সকাল ঘুম থেকে তুলে দেয়। আমি নাস্তা করে আম্মুকে বলে বাসা থেকে সোজা বের হয়ে রিক্সা নিয়ে অফিসে চলে আসি। আর অফিসে আসার পরে যে ছেলেটা সব সময় আমার পাশে থাকে সে এসে বলল, স্যার, আমাদের সব ইনফরমেশন কালেক্ট করা হয়ে গেছে। আপনি চাইলে আজকেও সবাইকে গ্রেফতার করতে পারেন। আচ্ছা, তা আজকেও সবার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে। আমি সবকিছু গুছিয়ে নিয়ে আমি আমার টিম নিয়ে অফিস থেকে বেরিয়ে পড়লাম। অফিস থেকে বের হয়ে গাড়ি নিয়ে এক এক করে সবাইকে গ্রেফতার করে অফিসে নিয়ে চলে আসলাম। অফিসে এসে আমি সবাইকে প্রশ্ন করতে লাগলাম। প্রথমে বলতে না চাইলেও লাঠির বাড়িতে সব কিছুই বলে দিল। বাঙালিকে লাঠির বাড়ি ছাড়া মুখ থেকে কিছুই বের করানো যায় না, এটা আমি ভালো করেই জানি। এদের জিজ্ঞেস করেও যাদের নাম আসলো আমি শুনে তো অবাক হয়ে গেলাম। এদের সাথে অনেক নাম করা মন্ত্রী মিনিস্টার যোগ হয়ে আছে। যারা দেখে উন্নতি করতে তারাই হাত পেতে আছে কিভাবে দেশকে ভোগে পাঠাবে। এটা নিয়ে আমি মন্ত্রী মিনিস্টারের নাম আসতেই স্যারের কাছে কল দিলাম। তাদের যেন গ্রেফতার করতে পারি সেই ব্যবস্থা করতেই স্যার বললেন যে কিছুক্ষণের ভিতরে সব ব্যবস্থা করে ফেলবে। যাদের নাম এখন সামনে এসেছে তাদের ব্যাকগ্রাউন্ড চেক করতে লাগলাম। তাদের ব্যাকগ্রাউন্ড চেক করে যা দেখলাম, এদের নামে অনেক আগে থেকেই খারাপ খারাপ রেকর্ড আছে। তারপরেও কিছু বলা হচ্ছে না, কারণ এদের হাতে এখন অনেক পাওয়ার আছে। আজকে আমি পাওয়ারটা শেষ করে দেবো। কিছুক্ষণ পরে স্যার কল করে জানালো আমি চাইলে এখনই এদের গ্রেফতার করতে পারি। তাই আমি এই চান্সটা মিস করতে চাইলাম না, তাই সবগুলোকে তুলে আনলাম। তারা আমাকে অনেক টাকা দিতে চেয়েছিল। তখনই এতেও কাজ যখন হচ্ছিল না আমাকে অনেক হুমকিও দেয়, আমার অনেক ক্ষতি করবে এইসব বলে, কিন্তু আমি এইসবের ভয় পাই না, তাই তুলে আনলাম। আমাকে মিডিয়া অনেক প্রশ্ন করতে লাগলো, আমার ছবি তুলতে চাইলো, কিন্তু আমি কাউকে আমার ছবি তুলতে দিলাম না।
আমি অফিসে সবকিছু ফাইল তৈরি করেছিলাম। এরই মাঝে স্যার চলে আসে আমার সাথে দেখা করার জন্য, আর আমি দেখা হওয়ার সাথে সাথে সালাম দিই। স্যারকে চেয়ারে বসিয়ে যেসব তথ্য জোগাড় করেছি সবকিছু একে একে স্যারকে দেখাতে লাগলাম। স্যার আমার কাজ দেখে অনেক খুশি হয় আর বলে, কালকে সবাই তোমার নাম জানতে পারবে, দেখতে পারবে, আর লুকোতে হবে না, এখন সবাই তোমাকে চিনবে। স্যার, আমার নাম সবাই জানুক, কিন্তু আমি মিডিয়ার সামনে পিক দেখাতে চাই না। কিন্তু স্যার প্রথমে না শুনতে চাইলে অনেকক্ষণ বোঝানোর পরে রাজি হয়ে যায়। আমি যা বলেছি তাই হবে তাই বলে স্যার। এটা বলে স্যার মিডিয়ার কাছে নিয়ে আসে আর আমার পরিচয় দেয়। আমার জন্য কেউ ফটো না নেয় এটাও বলে দেয়। আজকে আমার নাম প্রতিটা চ্যানেলে দেখাবে। আমি ফোনটা বের করে আম্মু, আব্বু, ভাইয়া সবাইকে টিভি ছেড়ে দেখতে বলি। তারা তো প্রথমে বিশ্বাসই করতে চায়নি। আমার বন্ধুগুলো আমাকে কল করে জিজ্ঞাসা করে যে এটা সত্যি কিনা। আমি ওদের বিকেলে দেখা করতে বলি, তারপর সবকিছু বলবো, আমার এত দূর কিভাবে আসা, সবকিছু গুছিয়ে বলবো। আমি সবকিছু গুছিয়ে 4টার পরে বাসায় আসি। বাসায় আসতে দেখি আব্বু ভাইয়া বাসায় এসেছে। আমি বাসায় ঢুকতে আব্বর ভাইয়া জড়িয়ে ধরে। আফিফ, আজকে তোকে নিয়ে আমাদের গর্ব হচ্ছে। তুই যা করলি তা আমাদের ভাষাতে বোঝাতে পারবো না। এর জন্য তুই কোনো জব করতে চাইছিস না, আর আমাদের বলতেই তো পারতিস তুই জব করিস। আব্বু, আমার বারণ ছিল, কাউকে আমার পরিচয় দেওয়া যাবে না। এখনো আমি কি এটা কেউ জানেন না, আমাকে কেউ দেখেনি, এখন শুধু আমার নাম জানে। বাহ, কি বলবো, একেবারে সিআইডি অফিসার। কিভাবে এত বড় জব নিলি শুনি? তারপরে সবাইকে আমার এখানে আসার গল্পটা বললাম। আমার কথা বলা শেষ না হতেই রিমি কল দেয়। আমি রুমে যাব বলে ওখান থেকে চলে আসি। রিমি কল রিসিভ করে সিঁড়ি দিয়ে উপরে উঠতে লাগলাম। আমি কল ধরার পরে রিমি বলল, আফিফ, আজকে টিভিতে যে খবর পেলাম, এটা কি তুই? কেন, তোর কোনো সন্দেহ আছে নাকি আমি সেই সিআইডি অফিসার? বুঝলি কি করে, কি এতগুলো মিশন শেষ করলি, আর কবে থেকে জব করছিস? কিছুই তো জানালি না। তারপর রিমিকে সবকিছু বলি। ও শুনে তো কিছুটা অবাক হয়ে যায়। ওর সাথে কথা বলে রেখে দিয়ে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে নিলাম বাইরে যাওয়ার জন্য। আমি ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে রেডি হয়ে আম্মুকে বলে বাসা থেকে বের হয়ে আসি। বাসা থেকে বের হয়ে ওদের কল দিই। বাসা থেকে বের হওয়ার জন্য প্রতিদিন যেখান থেকে সবাই এক হই, আমি এসে দেখি সবাই আগেই বসে আছে। আমি ওদের কাছে যেতে আমাকে স্যালুট করলো। আরে কি করছিস এটা তোরা? কেন, তুই না সিআইডি অফিসার, তাকে তো সম্মান করতেই হবে। হয়েছে, আর পচাতে হবে না। আমি আগেও যেভাবে ছিলাম এখনো তোদের কাছে ওইভাবেই থাকবো। আমি ওদের নিয়ে ঘুরলাম, রেস্টুরেন্টে নিয়ে আমার টাকায় খাওয়ালাম। আমি আজকে সন্ধ্যার পরেই বাসায় চলে আসি। আমি রুমে এসেই পকেট থেকে ফোনটা রাখতেই আধারের কথা মনে পড়লো। আজকে সবাই কল দিল, কিন্তু আধার একবারও কল দিল না। মনে হয় আমার ওপরে রেগে আছে। আমি ফোনটা হাতে নিয়ে আধারাকে কল দিলাম। প্রথমবার রিং হতেই ধরলো। আমাকে কল কেন দিয়েছেন, কি দরকার আমাকে আপনার? আচ্ছা তাহলে রাখি, ভুল হয়ে গেছে। কল কেটে দেখেন, খবর আছে বলে দিলাম। হয়েছে, আর রাগ দেখাতে হবে না। কালকে সারাদিন আপনাকে দিলাম। সত্যি বলছেন তো? সত্যি। আধারা আগে থেকেই সবকিছু শুনে নিয়েছে নেহার কাছ থেকে, তারপরেও জিজ্ঞাসা করলো। আমি ফোনে বললাম না, কালকে সবই বলবো। এটা নিয়ে আধারা ওর কোনো প্রশ্ন করলো না। আধারার সাথে কিছুক্ষণ কথা বলে রেখে দিই। আমার আর কোনো ঝামেলা নেই। আমি শুয়ে আছি। ঋতু এসে আমার খাটে একলা একলা উঠে আমার বুকের উপরে শুয়ে পড়ে। কি হয়েছে মামনি, মন খারাপ কেন? আমি ঋতুর জন্য আগে চকলেট এনে রেখেছিলাম, কিন্তু দেওয়া হয়নি। আমি চকলেটগুলো বের করে ঋতুকে দিতেই খুশি হয়ে যায়। ঋতু চকলেট খাচ্ছে আর আমার সাথে দুষ্টুমি করছে। ঋতু দুষ্টুমি করতে করতে ঘুমিয়ে যায়। ভাবি আমাকে ডিনার করতে ডাকতে এসে ঋতুকে নিয়ে যায়। আমি খাট থেকে উঠে খাবার টেবিলে এসে একসাথে সবাই ডিনার করি। আবার ডিনার করা শেষ হতে আমি রুমে চলে আসি। আমি রুমে এসে দেখি কে যেন আমাকে কল দিয়েছে। আমি হাতে নিয়ে দেখি আধারা কল দিয়েছে। আমি রিসিভ করতে আধারা বলল যে, ডিনার করেছেন আপনি? আমি মাত্রই ডিনার করলাম। তুমি করেছো? আচ্ছা তুমি আমাকে এত খোঁজ খবর নাও কেন বলো তো? কেন নিতে পারি না আমি আপনাকে? এটা বলে আধারা চুপ হয়ে যায়। আমি আধারাকে চুপ করে থাকতে দেখি বললাম, তুমি কি বলতে গিয়ে আবার চুপ হয়ে গেলে কেন? হ্যাঁ না, তেমন কিছু না। আচ্ছা ডিনার করলেন কি দিয়ে? আধারের সাথে কথা বলার সাথে সাথেই ঘুমিয়ে পড়ি। সকালে আধারার টানাটানিতেই ঘুম ভেঙে যায়। আধারা আজকে সকাল সকাল বাসায় চলে এসেছে। আজকে শুক্রবার, তাই ওর সবকিছুই বন্ধ। এই মেয়ে বিয়ে করার আগেই এই অবস্থা করে ফেলেছে। বিয়ে করার পরে কি যে করে আল্লাহ ভালো জানে। আমি উঠে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আমি বের হয়ে দেখি আধারা আবারও রুম গুছিয়ে দিচ্ছে। বিয়ে করার আগে এত কিছু, বিয়ে করার পরে থাকবে তো এত কেয়ারিং? হ্যাঁ কি বলেন আপনি? কই কিছু না তো। আমি জানি আমি যা বলেছি মাত্রই সবকিছু আধারা শুনেছে। তারপরেও শিওর হতে আবারও প্রশ্ন করছে। আমি কোনো কথা না বলে নাস্তা করার জন্য খাবার টেবিলে আসলাম।
আমার আবার একটু অফিসে যেতে হবে, তাই আমি খাবার টেবিলে এসে দেখি আব্বু ভাইয়া বসে নাস্তা করছে। তাদের আজকে অফিসে অফ। আমি চেয়ারে বসতেই ভাবি নাস্তা দেয়। আমি নাস্তা করছিলাম, এর মাঝে আধারা চলে এসে, আর আধারা আসার পরে, আধারা তুমি ওখানে দাঁড়িয়ে কেন? আমাদের সাথে বসে পড়ো নাস্তা করতে। না ভাইয়া, আমি নাস্তা করে এসেছি, এখন আর খাবো না। তাতে কি হয়েছে, এখন আমাদের সাথে বসে খাবে। আচ্ছা ভাবি, ভাইয়া এত যখন বলছে বসে পড়ো আমাদের সাথে নাস্তা করতে, আমি বলতে আধারা চেয়ারে বসে পড়ি, আর সবাই হাঁ করে তাকিয়ে থাকলো। ভাইয়া ভাবি বলতে বসলো না, আর আমি একবার বলতেই বসে পড়লো। আমি খেয়াল করে দেখলাম আধারা নাস্তা করছে, আর আমার দিকে চেয়ে মুচকি মুচকি হাসছে। আমি কিছুই বুঝতে পারছি না আধারা আমাকে দেখে হাসছে কেন। আমার খাওয়া শেষ হতে না হতেই নেহাও এসে বসে পড়ে, সাথে রীতিও বসে পড়ে। আমার নাস্তা শেষ হতে আমি উঠে আমার রুমে চলে আসি। আমার রুমে এসে আমার অফিসে কল করে গাড়ি পাঠিয়ে দিতে বলি, 10 মিনিটের ভিতরে চলে আসবে। তাই আমি রেডি হয়ে নিলাম অফিসে যাওয়ার জন্য। আমি রেডি হয়ে আম্মুকে বলতে আসলাম যে আমি অফিসে যাব। তাই আমি যেই বাসা থেকে বের হবো তখনই, ওই আপনি কই যাচ্ছেন এখন? আপনি রাতে কি বলেছেন আমাকে নিয়ে ঘুরবেন, আর এখন অফিসে আছেন? তাহলে আমাকে কথা দিয়েছিলেন কেন যে আজকের দিনটা আমাকে দিয়ে দেবেন? আমি কি বলেছি যে আজকে আমি তোমাকে নিয়ে ঘুরতে যাব না? আমি অফিসে যাবো আর চলে আসবো, তারপরে তোমাকে নিয়ে যাব। না, এক্ষুনি আমাকে নিয়ে যাবেন। আমি আপনার অফিসে বসে থাকবো, আপনার কাজ শেষ হলে আমায় নিয়ে ঘুরবেন। আচ্ছা এখনই? তো যখন যাবে তাহলে আর কি করা, চলো আমার সাথে। আধারা আম্মু ভাবিকে বলে আমার সাথে বাসা থেকে বের হয়ে আসে। আমি বাসা থেকে বের হয়ে দাঁড়িয়ে আছি, গাড়ির জন্য ওয়েট করছি। এখানে দাঁড়িয়ে গেলেন কেন আবার? এখানে দাঁড়িয়ে আছি কারণ আমার জন্য গাড়ি নিয়ে আসতে বলেছে অফিস থেকে, তাই দাঁড়িয়ে আছি। কিছুক্ষণ অপেক্ষা করার পরে গাড়ি চলে আসে। আমি গাড়িতে উঠে বসতেই আধারাও আমার পাশে এসে বসে পড়ে। আধারা আমার পাশে বসতেই আমার গাড়ির ড্রাইভার আমাকে বলতে লাগে, স্যার আমাদের ভাবি না? না, আমি তখন বিয়ে করিনি, তোমাদের ভাবি আসবে কোথা থেকে? ভাইয়া আপনার স্যার মিথ্যে কথা বলছে। আমি আপনাদের ভাবি, যদি এখনো হয়নি কিন্তু কিছুদিনের মধ্যে হয়ে যাব। হয়েছে, এখনো কথা বলতে হবে না, তুমি ঠিকভাবে গাড়ি ড্রাইভ করো। এই পাগল মেয়ের সাথে আর কথা বলতে হবে না তোমাকে। সব ঠিক আছে, কিন্তু পাগল না, পাগলি হবে। এই মেয়ে কথা বলতেই আছে, আমি কিছু না বললে চুপ করে থাকলাম, আর আধারা কথা বলতেই লাগলো। আর ড্রাইভার ওর পাগলামি দেখে হাসতে লাগলো। 12 মিনিট পরে অফিসে এসে পৌঁছে যায়। আমি আধারাকে গাড়িতে বসে অপেক্ষা করতে বলি, আমি 5 মিনিটের ভিতরে চলে আসবো। আধারা রাজি হয়ে যায়। আমি গাড়ি থেকে নেমে অফিসে এসে কিছু ফাইল দেখে 8 মিনিট পরে অফিস থেকে বের হয়ে গাড়ির কাছে চলে আসি। এই আপনার 5 মিনিটের কথা বলে 8 মিনিট পরে আসলেন, বুঝলেন? আমি আধারার কথা জবাব না দিয়ে গাড়িতে উঠে বসে পড়ি। আমি নিজেই গাড়ি ড্রাইভ করব। গাড়ির ড্রাইভারকে বললাম আমার সাথে যেতে হবে না, আমি নিজেই ড্রাইভ করে নেবো। সে একটা মিচকি হাসি দিয়ে বলল, ওকে স্যার, তাহলে ভাবিকে নিয়ে ঘুরে আসেন। এই দাঁড়ান, আমি এখানে বসবো না। আপনার পাশে বসবো। এটা বলে আধারা গাড়ির পিছন থেকে উঠে এসে আমার পাশে বসে পড়ে। আধারা আমার পাশে বসতেই আমি গাড়ি ড্রাইভ করতে লাগলাম। আমি আধারাকে নিয়ে একটা পার্কে আসলাম। পার্কের ভিতরে এসে একটা বেঞ্চে বসে পড়ি। আধারাও আমার পাশে এসে বসে পড়ে। আমাকে ঘুরতে নিতে এসে এখানে এভাবে বসিয়ে রাখবেন? তাহলে কি করব? আর কোথাও যেতে চাও তুমি? আমি যেখানে নিয়ে যেতে বলবো নিয়ে যাবেন। আমি তো আগেই বলেছি আজকে দিনটা তোমাকে দিয়ে দিয়েছি। আচ্ছা তারপরে আধারা, একটা নদীর নাম বলবো, এখান থেকে অনেক দূরে, যেতে আর ফিরে আসতে সন্ধ্যা হয়ে যাবে। তারপর আমি রাজি হয়ে গেলাম। আমি পার্ক থেকে বের হয়ে 2টা আইসক্রিম কিনে আবার গাড়িতে উঠে বসলাম। আধারা আর আমি আধারা দেওয়া ঠিকানাতে যেতে লাগলাম। আচ্ছা, আপনার এই গল্পটা কিন্তু এখনো বললেন না, কিভাবে এত বড় সিআইডি অফিসার হলেন। আচ্ছা একটা কাজ করেন, এই গল্পটা শুনতে শুনতে যাওয়া যাক। আমি আধারাকে আমার ভার্সিটি লাইফ থেকে শুরু করে সিআইডি অফিসার পর্যন্ত সবকিছু গল্প বললাম। আমার ভাইয়াও জানেন, আর আমার ভাইয়াকে এই কারণেই চিনতেন আগে থেকে। এখন আমি এটাও বুঝতে পেরেছি আমার বার্থডেতে কেন এসেই ভাইয়া আর আপনি আলাদা কথা বলছিলেন। এই কারণেই তোমার ভাইয়া যেন আমার পরিচয় কাউকে না দেয়। আধারের সাথে কথা বলতে বলতে আধার দেওয়া ঠিকানাতে চলে আসি। আমাদের আস্তে আস্তে 3টে বেজে যায়, তাই গাড়ি থামালাম একটা রেস্টুরেন্টের সামনে লাঞ্চ করতে। আমি আর আধারা গাড়ি থেকে নেমে রেস্টুরেন্টের ভিতরে এসে একটা সাইডে টেবিলে বেছে নিয়ে সেই চেয়ারে বসে পড়ি। আধার আমার সামনাসামনি বসে পড়ে। আধারা মেনু দেখে ওয়েটারকে অর্ডার করে খাবার নিয়ে আসার জন্য। খাবার নিয়ে আসার আগে আধারা ওর কথা বলেই যাচ্ছে। আমি আধারার দিকে না দেখি আমার অপর একটা টেবিলে কতগুলো মেয়ে বসেছে। এই বেঞ্চ থেকে একটা মেয়ে আমাকে হাতের ইশারা দিচ্ছে। এটা আধারা দেখতে পেয়েছে যে আমি মেয়েটার দিকে তাকিয়ে রয়েছি। আপনি ওই মেয়েটার দিকে ওভাবে তাকিয়ে আছেন কেন? না না, তাকাইনি। ওই মেয়েটা আমাকে ইশারা দিচ্ছে তাই দেখছিলাম আর কি। আর আমি ওই মেয়েটার দিকে তাকালেও তোমার কি? হ্যাঁ আমার কি? দাঁড়ান দেখাচ্ছি আপনাকে। এটা বলে আধারা চেয়ার থেকে উঠে ওই মেয়েটার কাছে চলে যায়। আপনি আমার হাজবেন্ডের দিকে এভাবে তাকিয়ে আছেন কেন? এটা আমার ব্যাপার, আপনাকে কেন বলবো?
কেন বলবি মানে কি? আমার হাজবেন্ডের দিকে তাকাবি না, ব্যাস। আর দ্বিতীয়বার তাকালে চড়িয়ে সবগুলো দাঁত ফেলে দিব। মেয়েটা আধারের কথা শুনে অনেকটা অবাক হয়ে যায়। মেয়ে এখন একদম চুপচাপ হয়ে যায়। মেয়ে কি চুপ হবে? আমি তো অবাক হয়ে গেলাম। এই মেয়েকে এখনো পর্যন্ত প্রপোজ করলাম না, তার ভিতরে হাজবেন্ড বানিয়ে ফেললো। আধারা আবার চেয়ারে বসে পড়ে। এটা তুমি কি বললে মেয়েটাকে? আমি তোমার কোন জন্মের হাজবেন্ড লাগি? হ্যাঁ, কোন জন্মের এটা আমি জানি না, এই জন্মের হবেন এটা আমি জানি, ব্যাস। আর হ্যাঁ, আমি আপনাকে ভালোবাসি। আমি এত ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে পারি না। আর আপনি আমাকে ভালোবাসেন কিনা এটা আপনার ব্যাপার, কিন্তু আগে ভালো না বাসলেও এখন থেকে আমাকে ভালোবাসবেন। আর আমাকে ছাড়া অন্য কোনো মেয়ের দিকে তাকালে আপনার খবর আছে বলে দিলাম। আধারা এক নিঃশ্বাসে এইসব বলে দিল। এই মেয়ে বলে কি? এইভাবে কাউকে প্রপোজ করে আমার জানা ছিল না। আজকে আধারা না করলে আমার মনে হয় আর জানতে হতো না। আমি আধারে কোনো কথা প্রশ্নের উত্তর দিলাম না। কিছুক্ষণ পরে ওয়েটার আমাদের খাবার নিয়ে আসে। আমরা দুজনে চুপচাপ খাওয়া শেষ করতে লাগলাম। রেস্টুরেন্ট থেকে এসে নদীর পাশে ঘাসের উপরে বসে দুজনে গল্প করতে থাকি। আর কথাগুলো বলার পর থেকে আমি কোনো কথা বলছি না। ওখানে কিছুক্ষণ ঘুরে এখন যেতে হবে এই বলে আধারাকে বললাম, তা না হলে কিন্তু রাত হয়ে যাবে অনেক। আধারা রাজি হয়ে যায়। ওখান থেকে গাড়ি নিয়ে সোজা একেবারে আধারা বাসার সামনে থামি। আধারাদের বাসার কাছে আসতেই আধারা গাড়ি থেকে নেমে যায়। আধারা বাসার ভিতরে চলে যাবে। তখন আমি পিছন থেকে ডাক দিয়ে একটা চিঠি ধরিয়ে দিই আর বলি উত্তরটা রাতে দিতে। আধারা খুশি মনে চিঠি নিয়ে বাসার ভিতরে যায়। যাবার আগে পিছনে ফিরে আমাদেরকে একটা মুচকি হাসি দিয়ে চলে যায়। আধারা চিঠিটা পড়ার পরে শুরু হয়ে যায় আমাদের নতুন প্রেমের গল্প। আমাদের জন্য সবাই দোয়া করবেন। কিছুদিন পর আমাদের বিয়ে হয়ে যায়। তারপর আর কি, সেটা তো সবাই জানেন, তাই না?